দাঁড়াও, লিস্ট একটা বোকা রেডি করে দিয়ে দিই। ওকে, একটু তাহলে দ্রুত আসছি। হ্যাঁ, আমি কথাবার্তা বলতে থাকি। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বর্ষা, ওয়ালাইকুম আসসালাম। সুমনা ইয়াসমিন আছে, মুনতাহা আছে, তারপরে হচ্ছে নিশাত আছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। তো সবার কি অবস্থা, কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? আমরা দেখতে দেখতে ২টা অধ্যায় শেষ করে ফেলেছি। ফাহমিদা, আচ্ছা তার আগে আমি মানে অনেক কিছু, আচ্ছা সাইমন বলছে বাংলাদেশ সুপার ওভার। মানে কি আজকে খেলা ড্র হইছে নাকি? টাই হইছে? টাই? সুপার ওভার চলতেছে আজকে? বাংলাদেশে ক্রিকেট খেলা দেখা বাদ দিয়ে দিছি ভাই। এ সমস্ত আর কোনো তথ্য-মথ্য দিবা না। কারণ যতবার খেলা দেখতে গেছি, কষ্ট পায়ে শুধু ফিরে আসছি। সাউন্ড নাই? সাউন্ড কি নাই? আছে তো। শুনতে পাচ্ছ কিনা জানাও তো, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? আজকে এমসিকিউ সলভ হবে। কেমন আছেন? সাউন্ড কি কেউই শুনতে পাচ্ছ না? সে জানাও তো একটু। আদাব ভাইয়া, জি স্যার। সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, যারা হচ্ছে সাউন্ড শুনতে পাচ্ছ না, তারা ওকে। যারা সাউন্ড শুনতে পাচ্ছ না, তারা হচ্ছে বের হয়ে আবার জয়েন করো। বের হয়ে আবার জয়েন করো, তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে এমসিকিউ সলভ এ যাব। তবে এমসিকিউ সলভ এ যাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে তোমরা আমার কথা রাখছো কিনা? কথাটা হচ্ছে ক্লাস করার পাশাপাশি, যেমন ক্লাসে হচ্ছে আমরা কি করি? আমরা হচ্ছে মূল বিষয়টাকে হচ্ছে বুঝায় দেই। সেটা বিভিন্ন ছবির মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে, নানান কিছুর মাধ্যমে আমরা বুঝাই। এখন কথা হচ্ছে ক্লাস করার পাশাপাশি তোমাদেরকে আমি সবসময় বলি যে নিজে পুরো অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে। তাই না? ভালো করে পড়তে বলি। এখন তোমরা আমার কথা রেখে এই অধ্যায় যেহেতু আমার পড়ানো শেষ, তোমরা নিজেরা ক্লিয়ারলি পড়েছো কিনা? একটু জানাও যে নিজেরা এই অধ্যায়টা খুব ভালো করে, দেখি আমার হাতে বই আছে। অধ্যায় হচ্ছে ২য় অধ্যায়, রাইট? হ্যাঁ, আয় হায়! বই তো ছিঁড়ে ফেলছি দেখা যাইতেছে। ২য় অধ্যায়। এই ২য় অধ্যায়ে ভূত ও পৃথিবীর গঠন নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। আমার প্রশ্ন তোমাদের কাছে যে বই আছে না কেন, আমি তারপরেও বলছিলাম প্রফেসর মোয়াজ্জেম হোসেন স্যারের বইটা কিনে নিতে। নওশীন পড়েছে, আসিফ পড়ে নাই। হতাশাজনক, হতাশাজনক।
সুলতান বলছে আজকে প্রথম ক্লাস করতেছি। মুজাক্কির বলছে সে নতুন। যারা নতুন তাদেরকে অভিনন্দন, স্বাগত জানাচ্ছি। মোটামুটি ভাবে পড়েছো, মানে তুমি হচ্ছ মোটা আর তুমি পড়েছো মুটি। মুনতাহিনা পড়েছে চ্যাপ্টার 2 অনেক হার্ড লাগে, কিছু মনে থাকে না। ইশরাক ইমরোজ এই কথাটা বলেছে। আমি ইশরাক ইমরোজকে প্রশ্ন করতে চাই, কয়বার পড়ার ট্রাই করছো? অধ্যায়টা কতবার পড়ার ট্রাই করেছো এবং ফুললি পড়েছো কিনা বলো। রাজীব দাস পড়েছে। জান্নাতুল মাওয়া বলেছে সে নতুন। ওকে, এই বইটাই পড়েছি। অরিন বলেছে এই বইটা। হ্যাঁ, তুমি যদি এই বইটাই একেবারে লাইন ধরে ধরে টু দা পয়েন্টে পড়ে ফেলো তোমার আর আমার ক্লাস করে থাকো, তাহলে তুমি সবকিছুই পারার কথা, কোনো কিছুই আর ভুল হবে না। ইশরাক ইমরোজ 2 বার পড়েছো। কোন জিনিসটা কঠিন লেগেছে? ইশরাক ইমরোজ, তুমি কি আমার ক্লাসগুলো করেছো? বলো তো ইশরাক। ক্লাস করার পরে, পড়তে যাওয়ার পরেও তোমার কাছে কঠিন লাগতেছে? খুব ভালো মতো পড়িনি ভাইয়া, ফাতেমা বলেছে। ভাইয়া কোন কোন বিষয়গুলো মুখস্থ রাখবো? একবার শুধু রিডিং পড়েছে আসমা সিদ্দিকা। মিফতাহুল জান্নাত বলেছে আমি পড়েছি। ওকে, দেখো একটা বাস্তবতা তোমাদের একটু মেনে নিতে হবে। বাস্তবতাটা হচ্ছে আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর ভিতরে ভূগোল একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা যেমন সত্য, তুমি যদি ভূগোল না পড়ো তাহলে আসলে আর্টস নিয়ে একটা জিনিস তোমার মিসিং থেকে গেল, যে তুমি আর্টস নিয়েছো বাট ভূগোল পড়ো নাই। ব্যাপারটা একটু ঝামেলাকর হয়ে গেল। সেই জায়গা থেকে তোমার ভূগোল পড়তে হবে তোমার নিজের প্রয়োজনে। এইটা যেমন সত্য, আরেকটা সত্য কথা হচ্ছে ভূগোল তুলনামূলক অন্যান্য কয়েকটা সাবজেক্টের চাইতে একটু কঠিন। পুরোপুরি সম্পূর্ণ বই কিন্তু কঠিন না, কয়েকটা অধ্যায় একটু কঠিন। এখন অধ্যায় একটু কঠিন বলে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কি পড়া হবে? পড়া হবে না। সুমনা ইসলাম, তোমার কমেন্ট তো দেখতে পাচ্ছি। ভাইয়া কিভাবে নোট করব? নোট করবা হচ্ছে নিজে যখন পড়বা, ক্লাস তো হচ্ছে করতেছো, ক্লাসের সাথে সাথে তুমি মনোযোগ দিয়ে শুনে যাবা। আর নিজে যখন লাইন ধরে ধরে পড়বা তখন খাতায় লিখে লিখে নোট করবা, গুরুত্বপূর্ণ শব্দগুলো নোট করবা, গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করবা। ভাই আমাদের কলেজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পাশের হারের দিক থেকে এইচএসসি পরীক্ষা ঢাকা বোর্ডে দ্বিতীয় হয়েছে। জোস, ভালো। নূর মোহাম্মদ কলেজ তো ভালো। রাসেল সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি যেটা বলার চেষ্টা করলাম যে একটা বাস্তবতা তোমাকে স্বীকার করতে হবে যে ভূগোল যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঠিক তেমনি কিছুটা কঠিন। আর এই জন্য তোমার চেষ্টাটা এখানে একটু বেশি থাকতে হবে। তুমি পৌরনীতি যতটা সহজে বুঝতে পারবা, ভূগোলের কয়েকটা অধ্যায় একটু কষ্ট করে বুঝতে হবে। ভাইয়া সেকেন্ড চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তা বলে দিলে ভালো হয়। হামিদা ইসলাম, এত আগেই তুমি ইম্পর্টেন্ট কেন খুঁজতে যাচ্ছ? তুমি কি এখনই স্কিপ করে পড়া শুরু করবা? স্কিপ মানুষ কখন করে? পরীক্ষা ঠিক আগ মুহূর্তে করে, যে ঠিক আছে আমি এখন পরীক্ষার জন্য শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে যাব, তখন হচ্ছে ওই গুরুত্বপূর্ণ পার্টগুলো পড়ে যায়, বাকিগুলো স্কিপ করে। 5টা অধ্যায় ধরেছে আমাদের হাফ ইয়ারলি এক্সামে, এখানে কয়টা পড়ানো হবে? হাফ ইয়ারলি এক্সাম আমরা হচ্ছে কোয়ার্টার ভিত্তিক চিন্তা করছি। সো 2টা অধ্যায় ফার্স্ট পেপার থেকে রেখেছি কোয়ার্টার 1-এ, এবং সেকেন্ড পেপার থেকে সম্ভবত একটা অধ্যায় রেখেছি। আবার সেকেন্ড কোয়ার্টারে যাওয়ার পর আমরা ফার্স্ট পেপার থেকে আরো কয়েকটা অধ্যায় রাখবো। সো 5টা অধ্যায়ের যদি 5টা নাও হয়, অ্যাটলিস্ট আমরা খুবই কাছাকাছি যেতে পারবো। কারণ আমাদের টার্গেট হচ্ছে একেবারে এইচএসসি 27 ফাইনাল পরীক্ষা। কেন ওই টার্গেটটা রাখছি? কারণ এক এক কলেজে এক এক রকম ভাবে সিলেবাস সাজায় পড়ায়। কোনো কোনো কলেজ বলে যে আমরা ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়াবো, আবার কোনো কোনো কলেজে বলে যে আমরা 2 পেপার একসাথে পড়াবো। এখন আমাদের এইখানে তো তোমরা সারা বাংলাদেশ থেকে আছো। সো আমি হচ্ছে কেমনে বুঝবো যে সারা বাংলাদেশে একই মডেলে পড়াচ্ছে? আমার তো বোঝার উপায় নাই। যেই কারণে আমরা টার্গেট করেছি যে পুরো 2 বছরের প্ল্যানটা আমরা সাজাইছি। যে 2 বছরের প্ল্যান অনুযায়ী আমি কিভাবে পড়াইলে 2 বছরের ভিতরে বইটা, মানে 2টা বই খুব চমৎকারভাবে শেষ করতে পারবো এবং লাস্টে একটা রিভিশনও দিতে পারবো। আমাদের কলেজে 2 পেপার একসাথে, হ্যাঁ নিশাত তাসনিম বলছে তার কলেজে 2 পেপার একসাথেই পড়ায়। তাইলে বুঝতেই পারলা। আবার কোন কোন কলেজ বলবে আমরা শুধু ফার্স্ট পেপার পড়াই। সো আমরা তো পার্টিকুলার কোন কলেজকে ফলো করতে পারবো না। তোমরা যেটা করবা, তোমরা আমাদেরটা ফলো করে পড়ে যাও।
আর কলেজেরটা হচ্ছে ধরার জন্য। মনে করো এমন হলো যে কলেজে টোটাল 5টা শুধু ফার্স্ট পেপার পড়াচ্ছে, তাহলে ঘটনা কি ঘটবে, ওরা প্রথম বছর ফার্স্ট ইয়ার শেষ মানে ফার্স্ট পেপার শেষ করে ফেলবে, আর আমরা প্রথম বছরে ফার্স্ট পেপারের অর্ধেক শেষ করব। তুমি তাহলে অর্ধেক বাকি থেকে গেল, ওই অর্ধেক নিজের মতো করে পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করবা। বাট তুমি সেকেন্ড ইয়ারে যখন সেকেন্ড পেপার শুধু শুরু করবে, তখনও কিন্তু আমরা ফার্স্ট পেপারের পরের অংশ পড়াইতে থাকবো, আবার সেকেন্ড পেপার অর্ধেক আমাদের পড়ানো শেষ, দুইটা আমরা একসাথে যাব। মিফতাহুল বলছে আমাদের 1 2 4 5 7 এই যে 5টা অধ্যায় দিয়ে দিছে, সো এই যে উল্টাপাল্টা করে দিছে, আমরা হচ্ছে একটা সিরিয়ালি যাব। আমরা একটা সিরিয়ালি যাব, কারণ আমাদের টার্গেট এইচএসসি 27 ফাইনাল পরীক্ষা। এসব ছোটখাটো সামনের পরীক্ষা আমাদের টার্গেট না, এই টার্গেটগুলো তোমরা নিজেরাই অ্যাচিভ করে ফেলবা। বাট বিশ্বাস রাখো, আমরা যে মডেলে পড়াচ্ছি এটা তোমাকে ফাইনাল পরীক্ষার জন্য একদম প্রস্তুত করে রাখবে। আমার বইয়ের সাথে আপনার পড়ার মিল আছে, তাহলে আমি কোন কোন বিষয়গুলো নোট করব? আরে পাগলা, কোন কোন বিষয়গুলো নোট করবা? দেখো, মনে করো আমি তোমাদের বলে দেই, মনে করো আমি ভঙ্গিল বা ভাঁজ পর্বত পড়তেছি, এখান থেকে তুমি কোনটা নোট করবা? তোমার খাতায় লিখবা যে ভঙ্গিল বা ভাঁজ পর্বতটা কি, সংজ্ঞাটা সুন্দর করে লিখে রাখলা, এটা কিভাবে তৈরি হয় গুরুত্বপূর্ণ কয়েকটা নোট রেখে রাখলা, এবং উদাহরণগুলো লিখে রাখলা। এই যে ছোট্ট একটা নোট হয়ে গেল যে ভঙ্গিল পর্বত কি, কিভাবে হয়, উদাহরণ। এখানে অনেকটুকু লেখা আছে, তুমি কয়েকটা লাইনে লিখলা। এইভাবে প্রত্যেকটা টপিকের মূল কথাগুলো লিখলেই তোমার একটা নোট করা হয়ে যায়, আর লিখে লিখে পড়তে হবে। এই যে অস্পর্শা খান বলছে, ভাই আমার কলেজে ফার্স্ট 5টা চ্যাপ্টার আছে, বুঝছি না কিভাবে শেষ করব। কোনো প্রবলেম নাই, তোমার হাফ ইয়ারলি পরীক্ষার আগে আগে আমরা তোমার ফার্স্ট পেপারের কমপক্ষে 3-4টা অধ্যায় শেষ করে দেব, হয়তো একটা বাকি থাকবে, ওটা নিজে পড়ে নিবা। ঠিক আছে, নো টেনশন, নো টেনশন, নো টেনশন। ওকে, যে কথা বলতেছিলাম যে তোমরা হচ্ছে অনেকেই ঠিকঠাক পড়ো নাই, আর যারা যারা হয়তো একদম নতুন জয়েন করেছো, তোমরা হয়তো বা বুঝতে পারতেছো না যে কিভাবে কি করবা। জাস্ট ফরগেট অ্যাবাউট এভরিথিং। তুমি জাস্ট তোমার বন্ধের দিনগুলোতে আমাদের যে ক্লাসগুলো রেকর্ডেড জমা হয়ে আছে, তুমি রেকর্ডেড ক্লাসগুলো একটা একটা করে করতে শুরু করো, এবং শেষ করে ফেলে লাইভ তো করতেই আসো। ঠিক আছে, তো আজকে হচ্ছে যেই প্রশ্নগুলো তোমাদের এখানে আমি সলভ করব, আজকে হচ্ছে কি, আজকে এমসিকিউ সলভিং, তাই না? আজকে এখানে লিখি এমসিকিউ, আজকে এমসিকিউ সলভিং ক্লাস। আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। আমি নিজেও হয়তো অনেকগুলো উত্তর নিজেও পারবো না, সেই প্রশ্নগুলো উত্তর আমরা বই থেকে খুঁজে খুঁজে বের করে দেখব যে আসলে আমি উত্তরটা ঠিক দিলাম কিনা। আমার নাম অস্পর্শা না, অপসরা। ও মানে কত নাম নাম চলে যাচ্ছে ভাইয়া, কঠিন বিষয়গুলো কিভাবে মনে রাখবো? ওকে, তাহলে আমার মনে হয় তোমাদেরকে আমার পরিচয়টা দেওয়ার পরেই তোমাদের কিছু পরামর্শ আগে দেই। যারা আজকে নতুন জয়েন করেছো, তোমাদের জন্য আমার ছোট্ট একটা পরিচয়। আমার নাম কামরুল হাসান শাহিদিন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, অনেকদিন যাবৎ এই পড়ানোর মধ্যেই আছি। ঠিক আছে, তো 9 বছরের বেশি সময় যাবৎ পড়াচ্ছি, শিক্ষতে অনেকদিন যাবৎ আছি, এবং তোমাদের এই যে মানবিক কোর্স, সেই মানবিক কোর্সটা নেওয়ার জন্য বহুত প্রেশার টেশার নিয়ে আলহামদুলিল্লাহ তোমাদের মানবিক কোর্স নিয়ে আসতে পারছি। যাই হোক, আমার হচ্ছে আরেকটা পরিচয়, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমার নাম লিখে সার্চ করলে, শাহিদিন লিখে সার্চ করলে পাওয়া যাবা, দেখতে পারবা আমি আসলে কে। চলো তোমাদের প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি, সবাই মনোযোগ দিবা। প্রথম প্রশ্ন হচ্ছে, কঠিন বিষয় কিভাবে মনে রাখবো? এটা একটা প্রশ্ন। আরো কি কি প্রশ্ন আছে করো একটু। কঠিন বিষয় লিখে লিখে মুখস্থ করতে হবে, আর কতবার জিজ্ঞেস করবে? হ্যাঁ আমেনা, তুমি বুঝে ফেলছো যে তাও কেউ মানুষ জিজ্ঞেস করে। আজকেই লাস্ট, যেহেতু আজকে সলভিং ক্লাস, আজকে একটু উত্তর দিয়ে দ্বিতীয় পত্র কবে থেকে পড়াবেন? এই অধ্যায়টা শেষ হয়ে গেলেই দ্বিতীয় পত্র শুরু করে দেব। যুক্তিবিদ্যার সাবজেক্ট নিয়ে এইচএসসি দিলে নাকি রাজশাহী ইউনিভার্সিটিতে 40টা সিট? যুক্তিবিদ্যা কোথায়? ইজ ইট ট্রু স্যার? আমি জানি না, 100% জানি না, এটা জানা উচিত আমার, জেনে নি মনে। দ্বিতীয় চ্যাপ্টারটাই একটু কঠিন লাগে, নো প্রবলেম, আমার ক্লাসগুলো আরেকবার দেখবা। স্যারকে অসংখ্য ধন্যবাদ মানবিক কোর্স চালু করার জন্য, থ্যাংক ইউ। কোন জিকে বইটা ভালো হবে? আসমা সিদ্দিকা, আগে জিকে বই কেনার দরকার নেই, আমরা মাঝখানে বলে দিব, একটা সময় গিয়ে আমরা বলে দেব। রাজীব দার বলছে কি কি নোট করবে, কি কি
নোট করব? এটা আরেকটা প্রশ্ন। আরো কিছু প্রশ্ন আছে? বুঝতে না পারলে কিভাবে পড়ব? বুঝতে না পারলে কিভাবে পড়ব? ওকে। পৃষ্ঠা নাম্বার বলেন আল্লাহ! ২য় অধ্যায় বের করো। পৃষ্ঠা নাম্বার কেন পড়ব? ২য় অধ্যায়টা কি কঠিনের ভিতরে পড়ে ভাইয়া? ২য় অধ্যায়টা কিছুটা কঠিনের মধ্যে পড়ে। আমার কাছে এটা সহজ। ম্যাপের জন্য কি দিয়ে সার্চ দিলে ভিডিও পাবো ভাইয়া? ম্যাপের জন্য ভিডিও সময়ের সাথে নোট কিভাবে বানাবো? আচ্ছা, নোট কেমনে বানাবা, তাই তো? আরেকটা প্রশ্ন হচ্ছে নোট কেমনে বানাবো? ওকে। আচ্ছা, বলে দিছি তো নোট কেমনে বানাবো তো প্রশ্ন লেখাই আছে। আমার মনে হয় এই ৩ টা প্রশ্নের উত্তর দিয়ে আমি তোমাদের মূল ক্লাস শুরু করব আজকে। ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমরা হয়তোবা একটা জিনিস আ বুঝতে পারতেছো কিনা জানি না। আমরা কিন্তু এই যে এখন যে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, শুরুর দিকে ক্লাসে কিন্তু তোমাদের প্রশ্নগুলোর একটু বেশি উত্তর দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। ম্যাপ আঁকার প্র্যাকটিস কিভাবে করব? ম্যাপ আঁকার প্র্যাকটিস। ভূগোলের মানচিত্র কিভাবে? ওকে। ফার্স্ট চ্যাপ্টার কি পড়িয়েছেন ঈশিতা? হ্যাঁ, অবশ্যই পড়িয়েছি। তুমি হচ্ছে ওইটার রেকর্ডেড ক্লাস করে নিবা। আমি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে এই বইয়ে কিছু ভিন্ন দেওয়া থাকলে কিভাবে সমাধান করব আমার বইয়ে? আগে দেখো ভিন্ন কিছু আছে কিনা। ওকে, আমি কমেন্ট অফ করে দিলাম। ভিন্ন কিছু খুব একটা থাকবে না, যেটা থাকবে তুমি ওটা বুঝে নিবা, কারণ মূল কথা আসলে একই। দেখো, আমরা কেন হচ্ছে তোমাদের প্রশ্নগুলো বেশি বেশি উত্তর দিচ্ছি, পড়ানোর পাশাপাশি কেন প্রশ্নের বেশি উত্তর দেই, কারণটা হচ্ছে, এবং আমি কেন গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো নিলাম, কারণটা হচ্ছে মানবিক সাবজেক্ট বা সরি মানে মানবিকের স্টুডেন্টদেরকে নিয়ে মানুষ খুব একটা ভাবে না। এই না ভাবার পিছনে কারণ হচ্ছে মানবিকের স্টুডেন্ট তুলনামূলক কম, সংখ্যায় কমের কথা বলি নাই, সংখ্যায় বেশি। এইচএসসিতে কিন্তু মানবিকের স্টুডেন্টই বেশি, বাট মানবিকের স্টুডেন্টরা প্রাইভেট পড়ার সংখ্যা তুলনামূলক কম, কোচিং এ যাওয়ার পরিমাণ তুলনামূলক কম, অনলাইনে ক্লাস ঘাটাঘাটি করার পরিমাণ তুলনামূলক কম। যেই কারণে, যেহেতু তোমরা সংখ্যায় কম, তাই তোমাদেরকে নিয়ে মানুষ ওইভাবে ভাবে না। তুমি চাইলে সেট করে ফেলতে পারো। চাইলে সেট করতে পারো, আমি এখানে সময় লেগে যাবে। বুঝতে পারছো? যেহেতু সংখ্যায় তোমরা কম, তাই তোমাদের এখানে মানুষ ভাবেও কম। আর এই কারণে তুমি কখনোই সার্চ দিলে মানবিকের পড়াশোনার স্টাইল, টিপস এগুলো নিয়ে কিছু পাবা না। যেই কারণে তোমরা যারা হচ্ছে সাহস করে অনলাইনে চলে আসছো, তাই তোমাদের এই পড়ার স্টাইলটা বোঝানোর জন্য আমরা বেশি চেষ্টা করতেছি যে কিভাবে পড়তে হয়। কারণ আল্টিমেটলি পড়াশোনা তো নিজের মধ্যে এবং তোমার মধ্যে। সো তুমি কিভাবে পড়বা এটা যদি বুঝাই দিতে পারি, তাহলে তুমি নিজেই তো পড়তে পারবা। সো ওই জায়গা থেকে আমলে নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো দিব। প্রথম বিষয়, কঠিন বিষয় মনে রাখবো কিভাবে? এইটার উত্তর খুবই সহজ। আমি তোমাকে একটা টিপস সবার আগে বলেছি যে লিখে লিখে পড়া। লিখে লিখে পড়া। এখন তুমি বলতে পারো যে এই তো সহজ ভাবে বললেন। সায়েন্সের স্টুডেন্টরা কিভাবে পড়ে? ওদের পড়াশোনা কিন্তু ম্যাথ ভিত্তিক, মানে সবকিছু গাণিতিক ব্যাপার-স্যাপার। সো গাণিতিক ব্যাপার তুমি সলভ করো কেমনে? গণিত করে করে সলভ করতে হয়, তাই না? তার মানে ওরা কিন্তু লিখে লিখে পড়ে। এখন তোমার পড়াশোনাটা যেহেতু একটু বর্ণনামূলক, তাই তুমি হয়তো লেখালেখির মধ্যে যাচ্ছ না, বাট তোমার যাওয়া লাগবে। সো তোমার লেখা যতই বর্ণনামূলক হোক না কেন, তুমি যদি লিখে লিখে পড়ো তাহলে কঠিন জিনিস তোমার মনে থাকবে। কারণ একবার লিখলে সেটা ৭-৮ বার পড়ার চাইতেও বেশি কার্যকরী হয়। এইজন্য আমার প্রথম টিপস, তোমার লিখে লিখে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ সাল এবং ঘটনা, গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে পোস্টার বানাবো। পোস্টার বানাবো। বানাবো, টেবিলে ঝুলিয়ে রাখবো। টেবিলে ঝুলিয়ে রাখবো।
পোস্টার বানায় টেবিলে ঝুলায় রাখবো যাতে করে আমি বারবার সেটা আমার চোখে পড়তে পারে। তোমাদের যাদের ইতিহাস আছে, যাদের পৌরনীতি আছে, দেখবা এই এই দুইটা সাবজেক্টে প্রচুর সাল আছে, ঘটনা আছে। সেগুলো মনে রাখার জন্য কি বুদ্ধি, বড় কাগজের ভিতরে ধরো একটা অধ্যায়, তুমি অধ্যায় ভিত্তিক চিন্তা করবা। সাপোজ এই দ্বিতীয় অধ্যায় তোমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন দেশে, মানে কোন কোন দেশে কোন পাহাড় পর্বত আছে, সেই পাহাড় পর্বতের উচ্চতা কত, এই ব্যাপারগুলো তোমার মনে থাকতেছে না। তুমি তো প্রথমে এগুলো লিখে লিখে পড়বাই, তারপরে তুমি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে টানায় রাখবা। তুমি যতবার টেবিলে পড়তে বসবা একবার করে সেটা পড়বা, যতবার পড়তে বসবা একবার করে পড়বা। এইভাবে তোমার সেটা একদম মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে একটা চমৎকার উপায়, চমৎকার বুদ্ধি। তুমি এই পদ্ধতি কাজে লাগায় তুমি শব্দ অর্থ শিখতে পারো, তুমি এই পদ্ধতি কাজে লাগায় মানে যে কোনো সূত্র মুখস্থ করতে পারো। ঠিক আছে? তার মানে লিখে লিখে পড়ার অভ্যাসটা আমাকে করতে হবে, তাহলে আমার সেটা মনে থাকবে। দ্বিতীয়ত, কি কি নোট করব? নোট করার একটা চমৎকার উপায় আছে। উপায়টা হচ্ছে, খেয়াল করো, প্রথমত তুমি যে অংশটুকু পড়েছো সেটার সংজ্ঞা এবং সামারি লিখবা। সংজ্ঞা অথবা সারমর্ম। মনে করো তুমি পর্বত সম্পর্কে পড়তেছো, তাহলে প্রথমত পর্বত কি এক লাইনে লিখে ফেললা, পর্বতের বৈশিষ্ট্য কি কি ছোট্ট করে একটা সারমর্ম লিখে ফেললা। এরপরে সংজ্ঞা সারমর্মের পরে পর্বত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য সেটা হতে পারে উৎপত্তির মানে প্রেক্ষাপট, মানে যাই তথ্য লেখা থাকুক না কেন, এবং তারপরে উদাহরণ। উদাহরণ এরকম ভাবে আমরা প্রত্যেকটা টপিকের এই 3টা স্টেপ করে করে আমরা নোট করব, এবং এই নোটটা যখন পড়বো এখানে ইম্পর্টেন্ট তথ্যগুলো তুমি কিন্তু লিখে রাখছো, উদাহরণগুলো লিখে রাখছো, সো তোমার মাথায় ওই ছক অনুযায়ী তোমার মাথায় মনে থাকবে। ঠিক আছে? ছক অনুযায়ী মাথায় মনে থাকবে। কথা হচ্ছে, এখন যদি আমি বুঝতে না পারি তাহলে কিভাবে পড়বো? তুমি অবশ্যই কোনো না কোনো জিনিস বুঝতে পারবা। তুমি আমার চাইতে তো বাজে অবস্থা ফেস করো নাই, তোমাদের সাথে গল্প করেছি কিনা জানি না। আমি যখন ক্লাস 8-এ ছিলাম, সম্ভবত করেছি, তাও আজকে আবার মনে করায় দেই। আমি ক্লাস 8-এ থাকতে তো টপ স্টুডেন্টদের ভিতরে ছিলাম, টপ 3 এর মধ্যে ছিলাম। সাধারণত গ্রামের স্কুলগুলোতে কি হয়, যারা টপ থাকে সব স্কুলেই প্রথম 20-25 জন বা 30 জন সবাই সায়েন্স নেয়। তো আমি হচ্ছে টপ স্টুডেন্ট থাকা সত্ত্বেও কেন আমি সায়েন্স নিয়ে আর্টস নিলাম, এইটা নিয়ে হচ্ছে এলাকায় একটা আলোচনা শুরু হয়ে গেল। টিচাররা বললো তুই আর্টস কেন নিলি, বন্ধু বান্ধব বলতেছে, সবাই টিটকারি অবস্থায় চলে গেছে। এলাকাবাসী, আরে আর্টস নিছো, আর্টস থেকে তো কেউ কখনো এ প্লাস পায় না। এখন গ্রামের স্কুলগুলোতে তো সায়েন্সেরও ভালো টিচার থাকে না, দূরে গিয়ে প্রাইভেট পড়ে আসতে হয়, তো আর্টসেরও তো টিচার নাই। এখন আমার স্কুলে ভূগোল ছিল, আমি ভূগোল নিয়েছিলাম, বাট ভূগোলের কোনো টিচার ছিল না। এখন ভূগোলের টিচার নাই, ভূগোল পড়বো কিভাবে? তোমাদের তো আমরা ক্লাস নিচ্ছি, এরপরেও তোমরা বলতেছো না বুঝলে কেমনে পড়বো, স্যার বুঝতেছি না তো, পড়তে ভাল লাগে না। তুমি জাস্ট আমার কথাটা চিন্তা করো, আমি যে সময় আর্টস নিলাম সবার এগেইনস্টে গিয়ে, আমি জানি গ্রামের স্কুল থেকে সায়েন্সে পড়ে ভালো কিছু করা যাইতো না তখন, এখন তো অনলাইনের যুগ, টিচারও অ্যাভেলেবেল হয়েছে। সেই জায়গাতে আর্টস নিছি কেন? কারণ আমাকে নিজে নিজে পড়তে হবে, এই জন্য। নিজে নিজে পড়ার ক্ষেত্রে সায়েন্সের তুলনায় আর্টস সহজ। আমি নিজে নিজে স্টাডি করলাম, ভূগোল বের করতে শুরু করলাম। আমি কেমনে করছি, প্রত্যেকটা লাইন ধরে আমি নিজেই প্রথমে চিন্তা করতাম যে কথাটা কি বললো, কথাটা কোন লাইনে গেল। এখন যেরকম তোমার অনলাইনের একটা বড় সাপোর্ট তোমার কাছে আছে, তোমার কাছে চ্যাট জিপিটি আছে, এআই আছে, গুগলও সার্চ করা যায়, অনলাইনে আমরা তোমাদের শেখাচ্ছি, ওই সাপোর্ট আমার কাছে ছিল না। এরপরেও আমি নিজে নিজে ম্যাপ এক পাশে রেখে বইয়ের কথার সাথে মিলায় মিলায়ে আমি বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করেছি, এবং বোঝার ফর্মুলা বের করে আমি আমার বন্ধুদেরকে বুঝাইছি। এবং আমার যে টিচার ছিল, তিনি তো ভূগোলের টিচার ছিলেন না, টিচারকেও বলছি স্যার আমি বের করছি এটা কেমনে করা যায়, তার বলছে কেমনে করছো, এরকম। বলছো তুমি এবার সবাইকে বুঝাও, আমি সবাইকে বুঝাইছি। সো তুমি যদি গভীরভাবে চিন্তা করো, গভীরভাবে ভাবো, কোনো কিছু তোমার কাছে কঠিন থাকবে না, তুমি ইজিলি বুঝতে পারবা। খুবই সিম্পল। ঠিক আছে? ঠিক আছে, আসো আবার। তো করে ফেলো না, এক চক্কর ঘুরে রাখো।
আমি ওদের বলে দিব, মানে আমি already দেখেছি তো, কালকে আমি ওদেরকে দিব একটা ঝাড়ি যে কেন এটা করলো, আজকে একটু ম্যানেজ করো। যেটা বললাম যে আমি আমি নিজে নিজে সেটা গভীরভাবে চিন্তা করে বের করার চেষ্টা করছি। সো তুমি যদি কোনো বিষয় না বুঝো, না বুঝার পরে তোমার এটা হাল ছাড়বা না, তুমি একবার পড়লে বুঝবা না, দ্বিতীয়বার পড়বা কিভাবে? দ্বিতীয়বার শব্দ ধরে ধরে পড়বা। কি করবা? একাধিকবার শব্দ ধরে ধরে পড়বা। একাধিকবার শব্দ ধরে ধরে যখন তুমি চিন্তা করে পড়বা, আমি 100% শিওর তুমি কিছুটা হলেও সেখান থেকে বুঝতে পারবা। যদি কোনো শব্দ বুঝতে সমস্যা হয় যে এই শব্দটা কি, ভূ আলোড়ন জিনিসটা কি, তুমি জাস্ট ওই শব্দটা লিখে ইনস্ট্যান্ট গুগলে সার্চ দিবা যে ভূ আলোড়ন কি, সাথে সাথে একটা সংজ্ঞা পাবা। ওই সংজ্ঞাটা বুঝে নেওয়ার পর তুমি আবার পড়তে যাবা। দেখো ভাইয়া, হাল যদি ছেড়ে দাও, জিনিসটা তুমি কখনোই বুঝতে পারবা না। আমি তোমাকে বলতেছি আমার ক্লাসে তো আমি সব বুঝায় দেবই। তুমি চাইলে আমার ক্লাসটাও আবার দেখতে পারো, বাট তুমি সেলফ স্টাডি কেমনে করবা আমি তোমাকে সেটা বুঝাচ্ছি। সেলফ স্টাডির জন্য যথেষ্ট রিসোর্স আমাদের হাতে এখন আছে। সো কি বলছি? যখন তুমি কিছু না বুঝবা, সেইটা তুমি ১ম এ শব্দ ধরে ধরে একাধিকবার পড়বা এবং যেই পার্টিকুলার শব্দের কারণে তুমি লাইনটা বুঝতেছো না, ওই পার্টিকুলার শব্দ ধরে গুগলে সার্চ করবা। দেখবা ওইটার অর্থ তুমি বের করে ফেলছো। এবার আবার লাইনটা পড়ো। 3rd টাইম বা 4th টাইম ট্রাই করলে তুমি 100% বুঝবা। যদি তুমি হাল ছেড়ে দাও যে ভাই এটা তো কঠিন বুঝি না, তুমি জীবনেও ওইটা বুঝতে পারো না। তোমায় গ্যারান্টি দিচ্ছি। যখন তুমি মাইন্ডের ভিতরে ঢুকায় নিবা যে এটা তো কঠিন, তখন আমি ১০০ বার বুঝাইলেও তোমার মাইন্ড থেকে কঠিন জিনিসটা সরবে না। আর তোমার মাইন্ড থেকে যদি কঠিন জিনিসটা না সরে, তুমি বিশ্বাস করো, আমি তো দূরের কথা, কেউ তোমাকে ওটা বুঝাইতে পারবে না। বাট তুমি যদি এইটা ভাবো যে ইটস পসিবল বাই মি, দেন ওইটা পসিবল। সো এইটুকু মনোবল, এইটুকু সাহস যদি তোমার না থাকে, তুমি যদি মনে করো যে কঠিন আমি পড়বো না, তাইলে বলব যে ভাইয়া তোমার ক্লাস করার দরকার নাই। তুমি শুধু, শুধু ভর্তি হইছো। আমরা যখন এই লঞ্চিং লাইভ গুলা নেই, যখন ওরিয়েন্টেশন যখন করি, তখন আমরা কিন্তু বলি একটা কথা, তুমি যদি পরিশ্রমী হওয়ার মনোবল তোমার থাকে, তুমি যদি মনোযোগী হয়ে থাকো, তবেই তুমি ভর্তি হও এবং তবেই তুমি ভালো করতে পারবা। নিজে ভর্তি হয়ে কারোর উপরে ছেড়ে দিলে কখনোই তুমি ভালো কিছু করতে পারবা না। ঠিক আছে? তার মানে আমি সমাধান দিলাম। কঠিন বিষয় আমরা লিখে, লিখে মনে রাখবো। গুরুত্বপূর্ণ তথ্য পোস্টার বানায় টেবিলে ঝুলায় রাখবো। নোট করব কিভাবে? সংজ্ঞা, সারমর্ম, গুরুত্বপূর্ণ তথ্য এবং উদাহরণ। এবং তোমাদের প্র্যাকটিস বুকটা এই মডেলেই যাবে তোমাদের কাছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে ম্যাপ আঁকার প্র্যাকটিসটা কিভাবে করব? ম্যাপ আঁকার প্র্যাকটিসটা খুবই সহজভাবে করা যায়। কিভাবে করা যায়? প্রথমত তোমার বইয়ে যে হচ্ছে ম্যাপটা আছে, হুম? তোমার বইয়ের ভিতরে দেখবে এরকম একটা জায়গায় সুন্দর করে একটা ম্যাপ আঁকানো আছে। তাই না? এরকম করে হচ্ছে দেখবা, আমি এখানে ম্যাপটা আঁকাই চেষ্টা করি। এই যেরকম ভাবে ধরো, দেখছো আমি তো আঁকাই ফেললাম। আমি তো একবার আঁকাই ফেলতে পারতেছি। কিন্তু আরেকটু চেষ্টা করলে আরেকটু সুন্দর করে আঁকাইতে পারবো। তো এইভাবে যখন তুমি দেখবা যে বইয়ের ভিতরে এরকম ম্যাপ আঁকানো আছে, তুমি জাস্ট ১ম তোমার চেষ্টাটা হবে কেমন? ১ম চেষ্টাটা হবে একটা সাদা কাগজ এটার উপরে রাখবা। রাখার পরে নিচে থেকে দাগগুলা যেখানে, যেখানে দেখা যাবে তুমি ওইটার উপরে হাত ঘুরাবা। দেখো ভাইয়া, তুমি একবারে এটা পারবা না কিন্তু। তুমি একবারে কখনোই ম্যাপ আঁকানো শিখতে পারবা না। তোমার কি মনে হয় যে আমি যে একবারে এটা আঁকাইলাম, এটা আমি জন্মের পর থেকে এমনিই পারি? এটা কি তোমার মনে হয়? আমি জন্মের পর থেকে এমনি পারি না। আমি এই ম্যাপ আঁকানো শিখার জন্য কতবার ট্রাই করছি আমি নিজেই বলতে পারব না। আমি হচ্ছে বইয়ে যে ম্যাপটা আঁকানো আছে ওর উপর আমি কাগজ রেখে ওর উপর হাত ঘুরাইছি। হাত ঘুরানোর পরে আমি চেষ্টা করছি, বইয়ে সবসময় ম্যাপগুলো দেওয়া থাকে একটা ছকের মধ্যে। খেয়াল করবা, ছকের মধ্যে। আমি এই ছকটাকে খেয়াল করছি যে ছকের কোন লেভেল থেকে ম্যাপ আঁকানো শুরু হয় আর ছকের কোন জায়গায় শেষ হয়। আমি ওই দাগগুলো মনে রাখছি যে এই দাগ থেকে শুরু, এই দাগে গিয়ে শেষ। এই পাশের দাগটা ছকের এই জায়গায় থাকে, এই কোণার দাগটা ছকের এই জায়গায় থাকে। আমি এগুলো খেয়াল করছি।
এই যে এই পাশে যে উঁচু সেটা ছকের এইখানে থাকে। তাহলে ম্যাপ আঁকানোর সময় আমার ওই জায়গাতে গিয়ে অ্যাঙ্গেল গুলো টানতে হবে। এইটা যদি খেয়াল করতে পারো তাহলে ম্যাপ আঁকানো তোমার জন্য সহজ হয়ে যাবে। সো তুমি ১ম এ ম্যাপের উপরে কাগজ রেখে হাত ঘুরাবা। এরপর ছক আঁকানোর পরে সেই ছকের উপর দিয়ে তুমি একা অনেকবার ট্রাই করবা। দিনে তুমি ১ বার করে ২ বার করে ট্রাই করতে পারো। ট্রাই করতে মিলায়ে দেখবা যে পাশে রেখে দেখে আঁকাবা। যে এই দাগটা কত দূর গেছে আমি অত দূর টান দিব। কখন গিয়ে নিচে নামছে আমি তখন গিয়ে নিচে নামবো। ছক আঁকায় ট্রাই করবা। ম্যাপ আঁকানোর জন্য শেখার জন্য কি করতে হবে? ছক আঁকিয়ে ছক এঁকে চেষ্টা করতে হবে। ছক এঁকে চেষ্টা করতে হবে। তোমার শাহিদিন ভাইয়া এই ম্যাপ আঁকানো এক তুড়ি মেরে শিখে নাই। এই সময় শাহিদিন ভাইয়াও একাধিকবার ট্রাই করতে এখন বোর্ডে এভাবে আঁকায় ফেলতে পারি। তার মানে বোঝা গেল খাতায় কত সুন্দর হবে। খাতায় একদম পারফেক্ট ম্যাপ আঁকায় ফেলতে পারি। সো এইটা একবারে হয় নাই ভাইয়া। এটা আমি অনেকবার ট্রাই করার পরে হইছে। সো তোমাকেও অনেকবার ট্রাই করতে হবে এবং বিশ্বাস করো ট্রাই তোমার করতেই হবে। এখনই সুযোগ। তুমি 2nd ইয়ারে গিয়ে ম্যাপে ট্রাই করলে তোমার কখনোই ম্যাপ পারফেক্ট হবে না। কারণ এখন তোমার হাতে কিছুটা সময় আছে, কলেজের প্রেশার তোমার হাতে কম। এই সুযোগটা কাজে না লাগাইলে কোনদিনই ম্যাপ আঁকা পসিবল হবে না। আশা করি তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তর আমি দিতে পারছি। এবার হচ্ছে আমরা সলভিং এ চলে যাব। ঠিক আছে? মোসাম্মদ আমেনা বলছে সব প্রশ্ন উত্তরে দিয়েছিলেন। হ্যাঁ, আমি নিজেও জানি যে সব প্রশ্ন উত্তরে আমি দিয়েছি। বাট তারপরেও তোমরা বারবার প্রশ্ন করো এজন্য আমি হচ্ছে আবার একটু ক্লিয়ার করে দিলাম। কেন ক্লিয়ার করে তোমায় আগেই বলছি যে মানবিকের শিক্ষার্থীদের নিয়ে কেউ কথাবার্তা বলে না। আমরাই ফার্স্ট হচ্ছে কথাবার্তা বলার ট্রাই করতেছি, চেষ্টা করতেছি। সো তোমাদের অনেক প্রশ্ন থাকতেই পারে। সো আমি এটা বারবার করে উত্তর দিচ্ছি কারণ তোমরা এই লাইনে কিছুটা নতুন। অনেক মানবিকের অনেক শিক্ষার্থী যারা কখনো অনলাইনে কোনোদিন ক্লাস করে নাই। তো যেহেতু কোনোদিন ক্লাস করো নাই তাহলে হচ্ছে একটু তোমাদের আমি এগুলো শুরুতে প্রশ্ন উত্তর দিতেই পারি। তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। তাই প্রশ্ন উত্তরগুলো আগে দিচ্ছি। ঠিক আছে? ওকে। তোমাদের একটা রুটিনের কথা বলতেছো। এই রুটিনটা কিছুদিন একটু পড়তে থাকো। আমি এই মুহূর্তে একটু ব্যস্ততার মধ্যে আছি। বুঝতে পারছো? একটু অফিসে ধরো আরেকটু কাজের জন্য একটু ব্যস্ত আছি। আমি তোমাদের রুটিন নিয়ে একটা প্ল্যান করে তোমাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? একটু আমাকে সময় দাও কিছুদিন। আমি তোমাদের তুমি আপাতত একটা রুটিনের প্ল্যান করো। এরপরও আমি তোমাদের একটা রুটিন তোমাদের করে দেব। এই চিন্তা ভাবনা আমার মধ্যে আছে। ঠিক আছে? এবার চলো আমরা হচ্ছে প্রশ্ন সলভে চলে যাই। আমি হচ্ছে পোল দিব, তোমরা হচ্ছে অ্যান্সার করবা। এখন আমি বলব তোমাদের সামনে বইগুলো খুলে নাও, যার বই। ততক্ষণ সময় দিব, তুমি চেষ্টা করবা বই থেকে খুঁজে বের করে হলেও সঠিক উত্তরটা দেয়ার। কেন বই থেকে খুঁজে হলেও সঠিক উত্তর দেওয়া জরুরি? কারণটা তুমি যখন বই থেকে খুঁজে বের করবা যে এই প্রশ্ন উত্তর ওইটা একবার বের করলে আর জীবনে কখনো ভুল করবা না। বুঝতে পারছো? আর কখনোই ভুল করবা না। দেখি এই প্রশ্নের উত্তরটা আমি নিজেই পারতেছি না। মানে কি আর বলবো? কারণ এত জিনিস মাথায় তো এত কিছু থাকে না। তোমাদের মাথায় তো সবকিছু থাকা উচিত। তাই না? এটা কি ক্ষয়জাত পর্বত, তাই না? ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বতের আহ বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা হ্যাঁ, ও এতক্ষণ আশা করি উত্তরটা তোমরা বের করে ফেলেছো। আমি এবার পোল দিচ্ছি। প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিবা। প্রত্যেকে কি করবা? সঠিক অ্যান্সারটাই দিবা। হুম, প্রত্যেকে সঠিক অ্যান্সার দাও। ক্ষয়জাত পর্বতের উদাহরণ কোনটি? এখানে অনেকগুলো পর্বত আছে। ভোজ পর্বত এটা নিজেই একটা পর্বতের ক্যাটাগরি, সো এটা বাদ। হেনরি পর্বত, আরাবল্লী পর্বত, মৌনলুয়া পর্বত। সো এটার ভিতরে ক্ষয়জাত পর্বত কোনটা? ক্ষয়জাত পর্বত জিনিসটা কি? মনে করো একসময় একটা জায়গা এরকম ছিল, এরকম ছিল। এরকম উঁচু একটা জায়গা ছিল। দীর্ঘদিন যাবৎ এই পাশের জায়গাগুলো ক্ষয় হইতে, এই পাশের জায়গাগুলো কি হইছে? এইভাবে ক্ষয় হইতে আচ্ছা এটা আমি অন্যভাবে আঁকানোর চেষ্টা করি। মনে করো একটা জায়গা এরকম উঁচু জায়গা ছিল। কেমন ছিল? এরকম উঁচু একটা জায়গা ছিল, এরকম উঁচু একটা জায়গা। এখন এই উঁচু জায়গাটা মনে করো দীর্ঘদিন যাবৎ এই পাশ থেকে ক্ষয় হওয়া শুরু হইছে। ক্ষয় হইতে এই অংশটা এইভাবে মনে করো খাড়া টাইপের হয়ে গেছে, খাড়া টাইপের। আবার এই পাশ থেকেও মনে করো কোনো কারণে ক্ষয় হইতে এরকম অবস্থায় রয়ে গেছে। এখন এটা একটা পর্বতের মতো লাগতেছে।
এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত, যেটা হচ্ছে ক্ষয় হয়ে গিয়ে গঠিত হয়। ওকে, দেখি কারা কারা অ্যান্সার করলা। অ্যান্সার করেছো ৬৮ জন, ৪৪ জন রাইট অ্যান্সার। বাকিরা কেন অ্যান্সার করলা না? আমার কথা তোমরা রাখলা না। যাদের সামনে প্রশ্নটা যাবে, কুইজটা যাবে, অবশ্যই এইটা তোমরা মাথায় রেখে অ্যান্সার করবা। আর অ্যান্সার যদি নাও করো, এই উত্তরটা কি হচ্ছে এটা অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আমি লিডার বোর্ড প্রকাশ করতেছি। কারা কারা সঠিক অ্যান্সার দিয়েছে। মুসাম্মত নওশিন জাহান সাথী, সে সবচেয়ে কম সময়ে সবার আগে অ্যান্সার করেছে। কনগ্রাচুলেশনস। ২ নাম্বারে আছে হচ্ছে সানজানা তাসনিম রিদি, ৩ নাম্বারে ফাহমিদা ইসলাম, ৪ নাম্বারে মারুফা তাবাসসুম তোহফা, ৫ নাম্বারে হচ্ছে সুমনা ইসলাম মিম, ৬ নাম্বারে আমেনা খাতুন উর্মি, ৭ নাম্বারে নিশাত তাসনিম, ৮ নাম্বারে আজিজা রহমান, ৯ নাম্বারে চৈতি চক্রবর্তী, ১০ নাম্বারে সাবেরা সুলতানা। কনগ্রাচুলেশনস তোমাদের। তোমরা সঠিক মানে অল্প সময়ের ভিতরে সঠিক অ্যান্সারটা তোমরা দিতে পেরেছো। আমরা হচ্ছে উত্তরটা এবার দেখে নেই। উত্তরটা হচ্ছে এই পর্বতটা ভারতে অবস্থিত। ভারতের আরাবল্লী পর্বত একটা ক্ষয়জাত পর্বত। খুব মনোযোগ দিয়ে এটা কানের মধ্যে ঢুকায় রাখো। ভারতের আরাবল্লী এটা কোথায়? ভারতের আরাবল্লী একটা ক্ষয়জাত পর্বতের উদাহরণ। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা কত? তোমরা যারা এসএসসি তে ভূগোল পড়েছো, তোমাদের এইটা পারার কথা। নট অনলি এসএসসির ভূগোল, এসএসসি যারা তোমরা আর্টসে ছিলা, এসএসসি যারা তোমরা আর্টসে ছিলা, তোমাদেরও কিন্তু তোমাদেরও এটা পারার কথা। ওকে, আমি কুইজ লঞ্চ করে দিচ্ছি। প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিবা আশা করি। দক্ষিণ পূর্বাঞ্চল, ঠিক আছে? আমি একটু আগে একটা মানচিত্র রাখছিলাম না? এই যে মানচিত্র রাখছিলাম, দক্ষিণ পূর্বাঞ্চল। মানচিত্রের নিচের দিকে হচ্ছে দক্ষিণ, আর এই দিকে হচ্ছে পূর্ব। পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব মানে কি? যে চট্টগ্রাম অঞ্চলটার কথা বলা হচ্ছে। তো চট্টগ্রাম অঞ্চলের যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলোর গড় উচ্চতা কত? একটু বেশি কিন্তু, হ্যাঁ? গড় উচ্চতা কত? আই থিংক এটা পারবা। প্রয়োজনে বইয়ের সহযোগিতা নাও, তারপরেও ভাইয়া সঠিক উত্তরটা দাও। ওকে, 3, 2, 1। আধা ঘন্টা চলে গেছে আমাদের। মাত্র 50 জন অ্যান্সার করেছো, 30 জন সঠিক অ্যান্সার দিয়েছো, 20 জন তো ভুল অ্যান্সার দিয়েছো। বাট আসো অনেকেই, বাট সঠিক অ্যান্সার বলতে অ্যান্সারই করতেছো না কেউ কেউ। আমি নাম ঘোষণা করি, মুসাম্মদ নওশিন জাহান সাথী, ব্যাক টু ব্যাক। বুঝাই যাচ্ছে, জিজ্ঞেস যখন করছিলাম কারা কারা পড়ছো, মুসাম্মদ নওশিন জাহান সাথী বলেছিল সে পড়েছে, সানজানা বলেছিল সে পড়েছে, নিশাত বলেছিল পড়েছে। আজকে ওরাই হচ্ছে টপ 5 এর মধ্যে বারবার নাম নিয়ে আসতেছে। বাকিরা পড়ো নাই। সো ভাইয়া তুমি পিছায় পড়লে কিন্তু আমার দোষ নাই। আমি তোমাকে বলে দিছি যে আমি পড়ানোর পাশাপাশি তোমার নিজেকে পড়তে হবে। নিজে না পড়লে পারবা না। সো ১ নম্বরে মুসাম্মদ নওশিন জাহান সাথী, ২ নম্বরে সঞ্জিয়ানা তাসনিম রিদি, ৩ নম্বরে মারুফা তাবাসসুম তোহফা, ৪ নম্বরে নিশাত তাসনিম, ৫ নম্বরে সাদিয়া আফরিন, ৬ নাম্বার আছে হচ্ছে সুরাইয়া, ৭ নাম্বারে সুমনা ইসলাম মিম, আগেও কিন্তু ছিল এরাই। ৮ নাম্বারে ঈশানা চাকমা, ৯ নাম্বারে এই যে ঈশানা চাকমা সম্ভবত ওর বাড়ির আশেপাশে এই পাহাড়টা হইতে পারে। মানে এই পাহাড় অঞ্চলটা তো ওর এলাকাতেই। ও ধরে ফেলছে। ৯ নাম্বারে ফারহানা তাসনিম প্রীতি, ১০ নাম্বারে মুসাম্মদ নুসরাত জাহান সেতু। কনগ্রাচুলেশনস তোমাদের। আমরা উত্তরটা দেখি, ৬১০ মিটার। সর্বোচ্চ উচ্চতা আছে বাংলাদেশে ১২৩১ মিটার ওই অঞ্চলে, যেটা হচ্ছে তাজিং ডং। তাজিং ডং। আর ওই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে ৬১০ মিটার। ২৪৪ কোন অঞ্চলের? সিলেট অঞ্চলের পাহাড়ের ২৪৪ মিটার হচ্ছে গড় উচ্চতা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। গুরুমণ্ডলের পুরুত্ব কত? এইটা যদি না পারো, এইটা যদি না পারো তাহলে কিন্তু খবর আছে। গুরুমণ্ডলের গড় উচ্চতা কত? আমরা প্রশ্ন দিয়ে দিচ্ছি লঞ্চ। ওকে, অ্যান্সার করো। সবাই অ্যান্সার করবা। কেন তোমরা অ্যান্সার করতেছো না বুঝতেছি না কিন্তু আমি। অ্যান্সার করতেছো না কেন আল্লাহ জানে। প্রত্যেককে অ্যান্সার করতে হবে, প্রত্যেককেই। সময় দিচ্ছি। বই থেকে বের করে হলেও অ্যান্সার দিবা। বই থেকে বের করে হলেও অ্যান্সার দিবা।
শেষ, সময় শেষ। ওকে ৬১ জন অ্যান্সার করছো, ৪৯ জন রাইট অ্যান্সার দিছো। দ্যাট মিনস এটা একটু সহজ প্রশ্ন ছিল, অনেকেই পারছো। লিডার বোর্ডে আবার নাম একটু ঘোষণা করে দিচ্ছি। আবারও সেই একই মোসাম্মদ নওশীন জাহান সাথী। তোমার নামটা আমি লিখে ফেলি, কারণ তুমি হচ্ছে আজকে একদম দারুণ করছো। নওশীন জাহান সাথী। নওশীন জাহান সাথী পড়াশোনা করেছে। প্রত্যেকটা উত্তর সে সবচেয়ে কম সময় দিচ্ছে। সানজানা তাসনিম হৃদি, তাকেও আমি প্রত্যেকটা উত্তরে পাচ্ছি ২ নাম্বারে। ৩ নাম্বারে মারুফা তাবাসসুম তোহফা, তাকেও পেয়েছিলাম। নিশাত তাসনিম, তাকেও আমি ৩ টাতেই পাইলাম। ৪ নাম্বারে রাজীব দাস, ৫ নাম্বারে নিশাত তাসনিম। রাজীব দাস চলে আসছে এবার। ৫ নাম্বারে নিশাত তাসনিম, ৬ নাম্বারে মোহাম্মদ সজীব মুরাল, ৭ নাম্বারে আমেনা খাতুন উর্মি, ৮ নাম্বারে মোসাম্মদ নুসরাত জাহান সেতু, ৯ নাম্বারে বর্ষা, ১০ নাম্বার সাবেরা সুলতানা। কনগ্রাচুলেশনস। সঠিক উত্তরটা হচ্ছে ২৮৮৫ কিলোমিটার। ২৮৮৫ কিলোমিটার হচ্ছে গুরুমণ্ডলের পুরুত্ব। গুরুমণ্ডল কোনটা? পৃথিবীকে যদি আমি হচ্ছে এইভাবে একটা স্লাইস বানায় ফেলি, মাঝখানে একটা কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে অশ্বমণ্ডল। অশ্ব, গুরু, কেন্দ্র। পরের প্রশ্ন, ভূত্বক যে সমস্ত উপাদানে গঠিত তাকে কি বলে? এইটাও প্রত্যেকের পারার কথা। প্রত্যেকের পারার কথা কোনটা? ভূত্বক। এটা কত নম্বর প্রশ্ন? ৪ নাম্বার। আমি ৪ নাম্বার এক্ষুনি লঞ্চ করে দিচ্ছি। উম ৪ নাম্বার তো মনে হচ্ছে, দাঁড়াও। ৪ নাম্বার উত্তরটা একটু ভুল ছিল এখানে। আমি এটা সঠিক করে দিচ্ছি, দাঁড়াও। অ্যান্সার করো, অ্যান্সার করো এবার। এবার দ্রুত অ্যান্সার করে ফেলো। ভূত্বক, ভূত্বক যে সমস্ত হুম, এটা কিন্তু সবারই পারার কথা। সবারই পারার কথা। আই থিংক অ্যান্সার তোমরা দিয়ে ফেলছো নাকি? ৪ নাম্বার না এটা? হ্যাঁ, ৪ নাম্বার। আমি কি উত্তর ঠিক করতে গিয়ে আবার ভুল করে ফেললাম কিনা? 3, 2, 1 শেষ। অ্যান্সার দিয়েছো, জোস। এবার অনেকে অ্যান্সার দিছো। কিন্তু দুঃখজনক হচ্ছে ও সরি। আমি হচ্ছে আমি জানি তোমরা হচ্ছে এটা রাইট অ্যান্সার দিছো। আমার দোষে তোমাদের এখানে ভুল অ্যান্সার আসছে। সো আমি এটা লিডার বোর্ড বলব না। তোমরা বেশিরভাগই হচ্ছে শিলা অ্যান্সার করেছো, তাই না? আমি কমেন্টটা দেই। আমি হচ্ছে একটু এখানে আমি নিজে একটু উল্টাপাল্টা করে ফেলছি। উত্তরটা ঠিকই ছিল। আমি কমেন্টটা একটু অন করে দিচ্ছি। উত্তরটা ঠিকই ছিল। হইছে কি? আমি হচ্ছে এখানে ভাবছিলাম যে উপাদানগুলো কি নামে পরিচিত? দ্যাটস ওয়াই আমি সিয়াল দিয়ে দিলাম। কিন্তু আসলে উত্তরটা হচ্ছে শিলা। যারা শিলা অ্যান্সার করেছো সবার উত্তরই হচ্ছে রাইট। বাট আমি হচ্ছে এখানে ভুল করে শিলাই দেয়া ছিল। কেন যেন আমার কাছে মনে হয়েছিল যে ওই যে সিয়াল আছে না? সিলিকন আর অ্যালুমিনিয়াম। আমি মনে করছিলাম ওইটা উত্তর। সো আমি এখানে চেঞ্জ করতে গেছিলাম। ঠিক আছে? ওকে, যাক, এটার মাই মিস্টেক। এবার কিন্তু দেখা যাবে যে এই উত্তরটা কারা ভুল করছে। চলো এবার আমরা দেখি যে এত সহজ প্রশ্নের উত্তর কারা ভুল করছে। ঠিক আছে? আমরা দেখব এত সহজ প্রশ্নের উত্তর কারা ভুল করছে। চলো লিডার বোর্ড থেকে এই সহজ প্রশ্ন যারা ভুল উত্তর দিচ্ছে তাদের নামটা আমরা একটু দেখে নেব। সবার আগে ভুল উত্তর দিয়েছিল হচ্ছে রাজীব দাস। এটা কিন্তু উত্তরটা হচ্ছে পাল্টাইয়া দিয়ে তোমাদের ভুল জনের নাম বের করে ফেলতেছি। ২ নম্বরে মুগ্ধ, ৩ নম্বরে সাবেরা সুলতানা, ৪ নম্বরে হচ্ছে আতকিয়া ফাইজা, ৫ নম্বরে জিনিয়া খাতুন। তোমরা সবার আগে ভুল উত্তর দিয়ে আজকে তোমরা হচ্ছে লিডার বোর্ডে নাম জায়গা করে নিয়েছো। উত্তরটা হচ্ছে কি? শিলা। সিয়াল না, শিলা। ওকে, আমরা হচ্ছে পরের প্রশ্নে যাব। তার আগে হচ্ছে কমেন্টটা আমি বন্ধ করে দিচ্ছি।
এই কি হলো, এটা চলে না কেন? ওকে। ওকে, আমরা হচ্ছে পরেরটাতে যাই। ৫ নম্বর। ভূত্বকের উপরের অংশে কোনটির পরিমাণ বেশি? ৫ নাম্বারটা হচ্ছে, হচ্ছে না? ৫ নাম্বারটা লঞ্চ করে দিও তুমি। হুম। ভূত্বকের উপরের অংশে কোনটির পরিমাণ বেশি? ভূত্বকের উপরের অংশ। বুঝতে পারছো? উপরের অংশে কোন জিনিসটার পরিমাণ অনেক বেশি? এইটা হচ্ছে আমাদের এখানে একটু খুঁজে বের করতে হবে। আমি একটা কাজ করি। এবার তোমরা এক কাজ করো। এটা উত্তর খুঁজে বের করো বই দেখে, দেখে। বই দেখে উত্তর খুঁজে বের করে 100% রাইট অ্যান্সার দাও তো, দেখি পারো কিনা। আচ্ছা, এক কাজ করো। ওই যেটা হইছে ওইটুকু থাক। বাকিগুলো এমনি মেরে দিবো নে। ঠিক আছে? সময় হাতে নাই তো। এটা থাক। আর লাগবে না। বাকিটা হচ্ছে মেরে দিব এমনি। কারণ সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ করে দাও এটা। ৮৪ জন রাইট মানে অ্যান্সার করছো। এর ভেতর ৭২ জন রাইট অ্যান্সার দিছো। জোস। সময় দিছিলাম, সঠিক অ্যান্সার দিছো। আমি হচ্ছে এবার নাম ঘোষণা করি। ১ নম্বরে মারুফা তাবাসসুম তোহফা, ২ নম্বরে হচ্ছে সানজানা তাসনিম হৃদি, ৩ নম্বরে মোসাম্মদ আমেনা খাতুন উর্বি, ৪ নম্বরে মোসাম্মদ নওশীন জাহান সাথী, ৫ নম্বরে সজীব মুরাল। আরো কটা নাম বলি। ওকে, আমি দিয়ে দিচ্ছি, যাও। আনসার। আচ্ছা, দাওনি? আচ্ছা, আমি দিতে পারবো। একটু আগে দিছিলাম। সমস্যা নেই। না, 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 দিয়ে দাও, দিয়ে দাও। আমি নামটা ঘোষণা করি। ৬ নম্বরে হচ্ছে মালিহা তরফদার, ৭ নম্বরে সুমনা ইসলাম মিম, ৮ নম্বরে রাজীব দাস, ৯ নম্বরে তৌফিক এলাহি, ১০ নম্বরে বরষা। কনগ্রাচুলেশনস। আমি হচ্ছে এরপরেরটা লঞ্চ করে দিয়ে তুমি এটাই করে দাও, হ্যাঁ? উত্তরটা হচ্ছে গ্রানাইট। গ্রানাইটের মাধ্যমে হচ্ছে উপরের অংশটা গঠিত। মানে এই শিলামণ্ডল বর্ষমণ্ডলের ২ টা ভাগ। বাইরের ভাগটার হচ্ছে সিয়াল স্তর বলে, ওইটাতে গ্রানাইটের পরিমাণ বেশি। ৬ নাম্বার, শিলা গঠনকারী মুখ্য উপাদান কতটি? এইটা অ্যান্সার করবা। শিলা গঠনকারী মুখ্য উপাদান আসলে কতটা? সবাই অ্যান্সার দিবা। প্রয়োজনে বই থেকে উত্তর বের করে অ্যান্সার দিবা। বাট বই থেকে উত্তর বের করে দেখো, আমি আমি তোমাদের একটা টেকনিকের কথা বলি। আমি কি করতাম? ওই গাইড দেখে, দেখে অঙ্ক করতাম। বুঝছো? সেই স্কুল লাইফে। তো দেখে, দেখে করলে বা দেখে, দেখে লিখলে হয় কি জানো? ওই যে আমি তো পড়তাম। বাট পড়ার পরিবর্তে দেখে, দেখে লিখলে হয় কি, এটা বেশিক্ষণ মনে থাকে। বুঝতে পারছো? এইজন্য হচ্ছে তুমি যদি একটা উত্তর খুঁজে, খুঁজে বের করো, ওটা কিন্তু মনে থাকবে তোমার। ওটা কিন্তু তোমার মনে থাকবে, বাট বের করতে হবে। সো আশা করি বের করে ফেলছো তোমরা। সবাই অ্যান্সার করা শেষ। তাহলে হচ্ছে আমি ওকে, ৫১ জন অ্যান্সার করছো। 50% মাইর খেয়ে গেছো। মাত্র ২৪ জনের রাইট অ্যান্সার দিছো। সঠিক উত্তর হচ্ছে, যারা, যারা দিছো নাম বলতেছি। মোসাম্মদ নওশীন জাহান সাথী। ওরা আমার খুব পছন্দ হইছে। ও সবগুলা রাইট অ্যান্সার দিচ্ছে। ২ নম্বরে মারুফা তাবাসসুম তোহফা, ও সবখানে আছে। ৩ নম্বরে নুসরাত জাহান সেতু, ও মোটামুটি সবখানে আছে। ৪ নম্বরে আ ইথিশা সরকার, ৫ নম্বরে তৌফিক এলাহি, ৬ নম্বরে তানিশা তাসনিম অর্থী, ৭ নম্বরে বর্ষা, ৮ নম্বরে সুমাইয়া জান্নাত, ৯ নম্বরে হুমায়রা আক্তার, ১০ নম্বরে জান্নাত। কনগ্রাচুলেশনস তোমাদের। সঠিক অ্যান্সার হচ্ছে ৮ টি। শিলা গঠনকারী মুখ্য উপাদান কয়টা? ৮ টা। শিলা গঠনকারী মুখ্য উপাদান হচ্ছে টোটাল ৮ টি। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার ৭। পার্বত্য অঞ্চলে ভূত্বক কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে? পার্বত্য অঞ্চলের ভূত্বক কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে? পার্বত্য অঞ্চলের ভূত্বক। অ্যান্সার করে দাও। ভূত্বক মানে কি? অশ্বমণ্ডল আর কি। অশ্বমণ্ডলটা পার্বত্য অঞ্চলে বেশি গভীর হয়, সমুদ্র অঞ্চলে কম গভীর হয়।
কিন্তু বেশিটা কত কিলোমিটার? আমরা এখন বেশি সময় তোমাদের হাতে কিন্তু বেশি সময় দেব না। দ্রুত অ্যান্সার করতে হবে কারণ প্রায় 10টা বেজে গেছে। 10:30টায় আমাদের আবার ক্লাস শেষ। মনে রাখতে হবে সেটা। হুম? 3, 2, 1 অ্যান্ড শেষ। 61 জন অ্যান্সার করছো, মাত্র 24 জন রাইট অ্যান্সার দিছো, বাকি সবাই ভুল। তো আমি প্রথমে লিডার বোর্ড প্রকাশ করব। ১ নম্বরে নুসরাত জাহান সেতু, ২ নম্বরে সাবেরা সুলতানা, ৩ নম্বরে সুমনা ইসলাম মিম, ৪ নম্বরে সাদিয়া আফরিন, ৫ নম্বরে হচ্ছে ঈশানা চাকমা, ৬ নম্বরে এস এম আরিফ বিল্লাহ সিয়াম, ৭ নম্বরে ইথিশা সরকার, ৮ নম্বরে ইশরাত জাহান, ৯ নম্বরে তানিশা তাসনিম অর্থী, ১০ নম্বরে শাহানুল হক সাকিম। সঠিক উত্তর হচ্ছে ৩০ কিলোমিটার। সঠিক উত্তর ৩০ কিলোমিটার। পার্বত্য অঞ্চলে গভীরতা হচ্ছে ৩০ কিলোমিটারের মতো। পরের প্রশ্ন ৮ নম্বর। ৮ নম্বরটা হচ্ছে ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণের আলোকে মহাদেশীয় ভূত্বক কোন কোন শিলাস্তর দ্বারা গঠিত? ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণের আলোকে মহাদেশীয় ভূত্বক কোন কোন তরঙ্গ মহাদেশীয় ভূত্বক কোন কোন শিলাস্তর দ্বারা গঠিত? এইটা একটু ক্রিয়েটিভ প্রশ্ন এবং সহজ প্রশ্ন। আমি একটু তোমাদের মানে হিন্টস দেই। মহাদেশীয় ভূত্বক মানে কি? স্থলভাগে বা মহাদেশ অঞ্চলে স্থলভাগের ভূত্বক। স্থলভাগের ভূত্বক মানে যেখানে মাটি আছে, যেখানে দেশগুলো আছে, যেখানে গাছপালা মানুষজন বসবাস করে, এই জায়গার এই ভূত্বকটা ২টা স্তরে বিভক্ত। কোন কোন স্তর সেটা? একটু ব্যায়াম করে নিলাম, ঠিক আছে? ওকে, সময় শেষ। ৭৩ জন অ্যান্সার করছো, ৪৩ জন রাইট অ্যান্সার দিছো। তার মানে কেউ কিন্তু ভুল করছো। যারা ভুল করছো তোমরা কিন্তু পড়ো নাই। আর কারা পড়ছে সেটা দেখাই দিচ্ছে কিন্তু ওই যে ওই মেয়েটা, কি যেন নাম ভুলে গেছি। এবার হচ্ছে ১ নাম্বার আছে সানজানা তাসলিম রিদি, ২ নম্বরে আমেনা খাতুন উর্মি। মেয়েরা কিন্তু ভালো করতেছে। তুমি দেখো টপ 5 এর ভিতরে ৪ টাই মেয়ে। আর তোমরা ছেলেরা পারতেছো না। হতাশ। আমি চরম হতাশ। ২ নম্বরে আমেনা খাতুন উর্মি, ৩ নম্বরে নিশাত তাসনিম, ৪ নম্বরে ফাহমিদা ইসলাম। ৪ জন। ৫ নম্বরে আছে আমাদের রাজীব দাস, কোন রকম ছেলেদের মান সম্মান রাখছে টপ 5 এর ভিতরে থাইকা। ৬ নম্বরে মুগ্ধ, আবার ৭ নম্বরে একটা মেয়ে চলে আসে চৈতি চক্রবর্তী। ৮ নম্বরে আবার মেয়ে তানিশা তাসনিম অর্থী। ৯ নম্বরে নুসরাত জাহান সেতু, ১০ নম্বরে ঈশানা চাকমা। খেয়াল করে তুমি বুঝতে পারতেছো টপ 10 এর ভিতরে ৮ টাই মেয়ে। ছেলেরা পিছায় পড়ছো। উত্তর হচ্ছে সিয়াল স্তর এবং সীমা স্তর, মানে অশ্বমণ্ডলটা ২টা ভাগে বিভক্ত না, সিয়াল এবং সীমা স্তর। কত ভেঙে ভেঙে এগুলো বুঝাইছি। ক্লাসও করো নাই, নিজে নিজে পড়ো নাই। ৯ নম্বর প্রশ্ন, মহাদেশীয় ভূভাগ জুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের কোন স্তর বিদ্যমান? প্রশ্নগুলা আসলে একই ধরনের প্রশ্ন মনে হচ্ছে, একই জায়গা থেকে বেশি প্রশ্ন চলে আসছে, তাই না? একই জায়গা থেকে একটু বেশি প্রশ্ন চলে আসছে। মহাদেশীয় ভূভাগ জুড়ে বহিরাবরণ, এই প্রশ্নটা সবার উত্তর পারার কথা। আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি, বাট একই জায়গা থেকে একই টপিক থেকে একটু বেশি প্রশ্ন চলে আসছে। আমার মনে হয় এটা আমি সায়েমরে ধরবো যে এই কাজটাও কেন করছে। মহাদেশীয় ভূভাগ জুড়ে বহিরাবরণ, ২টা আবরণ আছে অশ্বমণ্ডলের, উপরের আবরণ, নিচের আবরণ। উপরের আবরণে কি কি উপাদান থাকে, নিচের আবরণে কি কি উপাদান থাকে, সেই উপাদানের নাম ভিত্তি করেই কিন্তু এখানের স্তরের নাম তুমি বের করে ফেলতে পারবা। সো হিন্টস দিয়ে দিছি, এখান থেকে প্রত্যেকের অ্যান্সার পারার কথা। যদি কারো কাছে মুয়াজ্জেম হোসেন স্যারের বইটা থেকে থাকে তাহলে ১৮ নম্বর পৃষ্ঠায় একটা ছবি আছে নিচের দিকে, সেই ছবিতেই কিন্তু অ্যান্সার দেয়া আছে। আমি আর সময় দিব না। 3, 2, 1। ৭০ জন অ্যান্সার করেছো, ৫৩ জন রাইট অ্যান্সার। এবার দেখি
১ নম্বরে আছে সানজিয়ানা তাসনিম হৃদি, ও কিন্তু আবার ফিরে আসছে। ও এখন মানে একদম সামনের দিকে আছে। ২ নম্বরে ফাহমিদা ইসলাম, ৩ নম্বরে সজীব মোরাল। এবার একটা ছেলে টপ 3 তে আসছে। ৪ নম্বরে বর্ষা, ৫ নম্বরে সাবেরা সুলতানা। কিন্তু দেখো ৫ জনের ভিতরে ৪ টাই মেয়ে। ৬ নম্বরে আছে ফারহানা আফরিন, ৭ নম্বরে ইশরাক ইমরোজ, ৮ নম্বরে চৈতি চক্রবর্তী, ৯ নম্বরে রাদিতা হাসান তাইয়েবা, ১০ নম্বরে সামিহা আহমেদ। টপ 10 এর ভিতরে ৯ টাই মেয়ে, একটা মাত্র ছেলে। ছেলেরা পিছায়ে পড়তেছে, নারীরা আগায় যাইতেছে। উত্তর কি? সিয়াল স্তর, সিলিকন এবং অ্যালুমিনিয়ামের। আর তার পরের নিচের স্তরটা হচ্ছে সীমা স্তর, সিলিকন এবং ম্যাগনেসিয়ামের। পরের প্রশ্ন ১০ নাম্বার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে কত কিলোমিটার বিস্তৃত? ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে কত কিলোমিটার বিস্তৃত? মহাদেশের তলদেশে গড়ে। আমি সায়েমকে ধরবো, ও একই জায়গা থেকে বেশি প্রশ্ন দিয়ে ফেলছে। আমি ওরে ধরবো যে এই কাজটা ও কেন করছে? একই জায়গা থেকে প্রশ্ন বেশি দিয়ে ফেলছে। আমি নিজেও একটু ব্যস্ত থাকার কারণে প্রশ্নগুলো দেখতে পারি নাই। নরমালি আমাদের এই প্রশ্নগুলো থাকে হচ্ছে পুরো অধ্যায় থেকে হিসাব করে থাকে। বাট একই অধ্যায়, একই চ্যাপ্টার, মানে একই জায়গা থেকে বেশি প্রশ্ন পড়ে যাচ্ছে। যদিও শুরুর দিকে ২ টা হচ্ছে পেছন থেকে ছিল, বাট আমি তাও হতাশ। আমি ওদেরকে ধরবো। অ্যান্সার করো। এটা পারার কথা। এটা না পারলে কিছু করার নাই। 3, 2, 1 সময় কম দিব এখন থেকে। ৭০ জন অ্যান্সার করছো, মাত্র ২২ জন সঠিক অ্যান্সার দিছো। অনেকেই আমি জানি হয়তো ২০ অ্যান্সার করছো। বাট এর উত্তর হবে হচ্ছে ৩৫। উত্তর হবে কত? ৩৫। ১ নম্বরে আছে ফাহমিদা ইসলাম, ২ নম্বরে সুলতান মাহমুদ, ৩ নম্বরে রাজীব দাস। ওয়াল্লাহ! এবার ছেলেরা তো আগায় আসছে। ৪ নম্বরে নাফিউর রহমান শিশির, ৫ নম্বরে তৌফিক ইলাহি। হাই, হাই! ছেলেরা তো এবার আগায় চলে আসছে। ৬ নম্বরে নুসরাত জাহান সেতু, ৭ নম্বরে সাদিয়া আফরিন, ৮ নম্বরে ফারহানা তাসনিম প্রীতি, ৯ নম্বরে আসমা সিদ্দিকা, ১০ নম্বরে সুবর্ণা। এইবার ৩-৪ টা ছেলে টপ 10 এ ঢুকে গেছে। বাপরে বাপ! অসাধারণ, অসাধারণ। উত্তর হচ্ছে কি? মহাদেশের তলদেশে। মহাদেশ মানে কি? যেখানে দেশগুলো অবস্থিত। আর সমুদ্র যেখানে সমুদ্র। মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার। ১১ নম্বর প্রশ্ন। ভূত্বকের সিয়াল স্তর কি দ্বারা গঠিত? শিট! এই প্রশ্নটা কেন দিল? আমি আমি খুবই রাগান্বিত। এই রাগান্বিত তোমাদের উপরে না, আমি সায়েমের উপরে রাগান্বিত। ও এত সুন্দর, সুন্দর প্রশ্ন বানায়, আজকেও হচ্ছে এখানে ধ্বংস করে দিছে। একই জায়গা থেকে বারবার প্রশ্ন দিছে। এবং এইটা এত সহজ প্রশ্ন করছে যে এটা প্রত্যেকেই পারবে, প্রত্যেকেই পারবে। ভূত্বকের সিয়াল স্তর কি দ্বারা গঠিত? আমি একটু আগে বলে দিচ্ছি। এটা 100% আনসার দিতে হবে। এবং আমি মাত্র ৫ সেকেন্ড সময় দিব। 5, 4, 3, 2, 1 অ্যান্ড গো। যাক, বেশি অ্যান্সার করছো এবং বেশিরভাগ রাইট অ্যান্সার দিছো। ৬২ জন রাইট অ্যান্সার দিছো। একদম সহজ রে ভাই। সিয়াল মানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। এরপরও যারা ভুল করছো তারা কিচ্ছু পড়ো নাই, কিচ্ছু পড়ো নাই, কিচ্ছু পড়ো নাই। আমি তোমাদের উপর হতাশ। রিডার বোর্ডে ১ নম্বরে রাজীব দাস। একটা ছেলে ফার্স্ট হয়ে গেছে। একটা ছেলে ফার্স্ট হয়ে গেছে। এতক্ষণ ছেলেরা শুধু পিছায় ছিল। ২ নম্বরে বর্ষা, ৩ নম্বরে মারুফা তাবাসসুম তোহফা, ৪ নম্বরে আমেনা খাতুন উর্মি, ৫ নম্বরে সানজানা তাসনিম হৃদি, ৬ নম্বরে সজীব মোরাল, ৭ নম্বরে তানিশা ইসলাম অর্থী, ৮ নম্বরে চৈতি চক্রবর্তী, ৯ নম্বরে অরিন, ১০ নম্বরে সাবেরা সুলতানা। টপ 10 এর মধ্যে ২ টা মাত্র ছেলে। রাজীব দাস ছেলেদের একটু মান সম্মান রাখতেছে। সিলিকন এবং অ্যালুমিনিয়াম। দেখি পরের প্রশ্নটা দেখি। আবারও একই জায়গা থেকে প্রশ্ন। আমি শেষ। সায়েমের খবর আছে। তোমরা সাক্ষী থাকলা, সায়েমের খবর আছে। আমি সায়েমরে ধরবো যে তুমি এই কাজ কেন করছো? ভূত্বকের সমুদ্র তলদেশে গড়ে ৫ কিলোমিটার পুরু স্তরকে কি বলে? সমুদ্র তলদেশে গড়ে যেটা ৫ কিলোমিটার কি বলে? সায়েম আমার হাত থেকে রেহাই পাবে না। আজকে আমি চেক দিতে পারি নাই বলে তোমাদের একই জায়গা থেকে প্রশ্ন দিয়ে, দিয়ে তোমাদের পাগল করে ফেলেছে। এই প্রশ্নেরও আমি সময় বেশি দিব না। 5, 4, 3, 2, 1 অ্যান্ড ৬১ জন অ্যান্সার করছো, ২৫ জন। ও এটা কঠিন প্রশ্ন।
অ্যান্সার দিতে পারো নাই। এইটা সবাই ভুল করেছো, ভুল করেছো। ওকে, সঞ্জনা তাসনিম আবার মেয়েরা কিন্তু টপ জায়গা ধরে ফেলছে। এবার টপ 5 এর ভেতরে দেখছি 5 জনই মেয়ে। ছেলেরা হারায় গেছে। ১ নম্বরে সঞ্জনা তাসনিম হৃদি, 2 নম্বরে মোহাম্মদ নুসরাত জাহান, 3 নম্বরে তানিশা ইসলাম অর্থী, 4 নম্বরে সুমনা ইসলাম মিম, 5 নম্বরে ফারহানা আফরিন, 6 নম্বরে ইশরাত জাহান, 7 নম্বরে জান্নাত, 8 নম্বরে জিশান হাসান। জিশান হাসান তো মান সম্মান বাঁচাতো ছেলেদের। ৮, ৯, ১০ ৩ টাই ছেলে। ৯ নম্বরে আ ইন ইথিশা সরকার, এটা মনে হয় মেয়ে হইতে পারে। ১০ নম্বরে আরিফ হোসেন। কনগ্রাচুলেশনস তোমাদের। সঠিক অ্যান্সার কি দেখো? সীমাস্তর। সমুদ্রের তলদেশে সীমাস্তর হয়। বুঝতে পারছো? সমুদ্রের তলদেশে এগুলো মনে রাখতে হবে কিন্তু। দেখি এবার কি প্রশ্ন আসছে। আবার, আবার একই জায়গা থেকে প্রশ্ন। দাঁড়াও। আমি তোমাদের সামনেই আজকে সাইমরে একটা বিচার করে ফেলবো। তোমাদের সামনে সাইমের একটা মেসেজ দিয়ে আমি বিচার করব যে আজকে তুমি করছোটা কি। তোমরা কিন্তু সাক্ষী থাকলা। ঠিক আছে? সাক্ষী থাকলা। সায়েম, এই যে আজকে যে আমি ক্লাস নিচ্ছি হচ্ছে আ ভূগোল ক্লাস নিচ্ছি যেখানে এমসিকিউ সলভ করতেছি। বাট শুধু একই টপিক থেকেই সকল এমসিকিউ দিয়ে ফেলছো। বাকি টপিকগুলো কিন্তু কভার হয় নাই। এটা খুবই বাজে হইছে। এইটা একটু এরপরে সাবধান থাকতে হবে এবং পুরো অধ্যায়টা যাতে কভার হয় সেইভাবে হচ্ছে দেয়া লাগবে আগের মতো, আগে যেভাবে দিতা। সো তোমাদের সামনেই ওরে একটা আমি মেসেজ দিয়ে দিছি যে এইটা ও আর কখনো ভুল করবে না। ঠিক আছে? ওকে, এটা কত নম্বর প্রশ্ন? ১৩ নম্বর প্রশ্ন। সব প্রশ্ন কভার করি আমরা সবসময়। আজকে ও শুধু একটা ঝামেলা বাধায় দিছে। ভূত্বকের মধ্যবর্তী স্তরটি কোন শিলা দ্বারা গঠিত? ভূত্বকের মধ্যবর্তী স্তর, ভূত্বকের মধ্যবর্তী স্তর কোন শিলা দ্বারা গঠিত? এই একটা জায়গা থেকেই সব প্রশ্ন চলে আসতেছে। ভূত্বকের মধ্যবর্তী স্তর কোন শিলা দ্বারা গঠিত? সময় দেওয়া যাবে না। 5, 4, 3, 2, 1 দেখি কারা, কারা পারলা। ৬০ জন অ্যান্সার দিছো, ২৭ জন। মানে প্রশ্ন যখন একটু কঠিন হচ্ছে তখন উত্তরের পার্সেন্টেজটাও কিন্তু কমে আসতেছে যেটা বুঝলাম। ১ নম্বরে আছে সঞ্জনা তাসনিম হৃদি, ২ নম্বরে মোসাম্মদ আমেনা খাতুন উর্মি। আমেনা খাতুন উর্মিকে অনেকক্ষণ পর দেখলাম। ৩ নম্বরে রাজীব দাস। রাজীব দাসও মোটামুটি পড়াশোনা করেছে বলা যায়। ৪ নম্বরে নুসরাত জাহান সেতু, অনেকক্ষণ পর পাইলাম। আর নওশীন জাহান সাথী, অনেকক্ষণ পর পাইছি তোমাকে। ৫ নম্বরে আছে ও, ৬ নম্বরে আছে মারুফা তাবাসসুম তোহফা, ৭ নম্বরে সজীব মোরাল, ৮ নম্বরে ফারহানা তাসনিম প্রীতি, ৯ নম্বরে সাদিয়া আফরিন, ১০ নম্বরে ফাহমিদা ইসলাম। কনগ্রাচুলেশনস তোমাদের। উত্তর হচ্ছে ব্যাসল্ট জাতীয়। ভূত্বকের মধ্যবর্তী স্তর হচ্ছে ব্যাসল্ট জাতীয়। উপরের স্তর গ্রানাইট। উপরের স্তর গ্রানাইট, ভূত্বকের মধ্যবর্তী হচ্ছে ব্যাসল্ট। গ্রানাইট অংশটা কি? ওটা হচ্ছে মূলত শিলা। ১৪ নম্বর প্রশ্ন, আমরা একটু দ্রুত যাব। গুরুমণ্ডলটি উত্তপ্ত হলেও চাপের প্রভাবে এই স্তরের উপাদানগুলো কি অবস্থায় রয়েছে? গুরুমণ্ডলটি উত্তপ্ত হলেও চাপের প্রভাবে কোন অবস্থায় আছে? এইবার আমরা একটু বের হইছি। কিন্তু তারপরেও আমরা জাস্ট ভূত্বকের এই জায়গাতে আটকাই আছি। তো তোমাদের সামনেই আমি বিচার করে ফেলছি। মানে ওর একটা ওয়ার্নিং আমি দিয়ে ফেলছি। উম ১৪ নাম্বার। এটা পারবা। এটা প্রত্যেকেই পারবা। কারণ আমি যখন ক্লাস করাইছিলাম তখন আমি ধরে, ধরে বারবার বলেছি যে ওই তরলগুলো আসলে অধিক উত্তাপের কারণে কি অবস্থায় আছে। তরল বলতে মানে ওইখানকার যে হায়, হায় মুখ দিয়ে তো বলেই ফেলছি অর্ধেক। উত্তর তো আমি বলেই দিচ্ছি মুখ দিয়ে। আর বলব না। মাত্র ৫ সেকেন্ড সময় পাবা। ৫, ৪, ৩, ২, ১ ৭০ জন অ্যান্সার করেছো, ২৫ জন মাত্র রাইট অ্যান্সার। আরে পাগলা, তুমি যদি কঠিন পদার্থকে তাপ দাও সেটা গলে যাবে না? গলে গেলে সেটা কি হবে? তরল হয়ে যাবে। কিন্তু ও তো বের হইতে পারতেছে না। তাই ও অর্ধ তরল অবস্থায় আছে। কারণ ওইখানে প্রচুর পরিমাণে চাপ। সম্পূর্ণ তরল হওয়ার মতো সে জায়গা পাইতেছে না। তাই অর্ধ তরল অবস্থায় আছে। অর্ধ তরল অবস্থায় আছে এবং পিচ্ছিল আকারে আছে। এইটা আমি তোমাদের বলছিলাম। লেটার বোর্ডের নাম হচ্ছে প্রথমে হৃদি, ২ নম্বরে হচ্ছে উর্মি, ৩ নম্বরে নওশীন জাহান সাথী, ৪ নম্বরে আরিফ বিল্লাহ সিয়াম, ৫ নম্বরে সুমনা ইসলাম মিম, ৬ নম্বরে ফাহমিদা ইসলাম, ৭ নম্বরে ওরিন, ৮ নম্বরে তৌফিক এলাহি, ৯ নম্বরে ফারহানা আফরিন, ১০ নম্বরে জিসান হাসান।
উত্তর হচ্ছে অর্ধতরল। উত্তর হচ্ছে অর্ধতরল। ১৫ নম্বর প্রশ্ন, গুরুমণ্ডলের শিলাস্তর কোন জাতীয় শিলা দ্বারা গঠিত? গুরুমণ্ডলের শিলাস্তর কোন জাতীয় শিলা দ্বারা গঠিত? ১৫ নম্বর। গুরুমণ্ডলের শিলাস্তর লঞ্চ। গুরুমণ্ডলের শিলাস্তর কোন জাতীয় শিলা দ্বারা গঠিত? গুরুমণ্ডলের শিলাস্তর কোন জাতীয় শিলা দ্বারা গঠিত? ওকে, অ্যান্সার আশা করি দিয়ে ফেলেছো। ৫৪ জন অ্যান্সার দিছো, মাত্র ২১ জন রাইট অ্যান্সার দিছো। তার মানে এগুলো হচ্ছে তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে। তার মানে বুঝতে পারতেছো তো? প্রশ্ন কিন্তু প্রত্যেকটা লাইন ধরে, ধরে আসে। ঠিক আছে? সব পড়তে হবে। ওহ! সানজানা তাসনিম হৃদি, ওর নামটা একটু লিখে ফেলি। সানজানা তাসনিম হৃদি মারাত্মকভাবে পড়াশোনা করেছে। সব উত্তর দিচ্ছে, ধুমায়া সব উত্তর দিচ্ছে। তো ১ নাম্বারে আছে, ২ নাম্বারে আছে হচ্ছে নুসরাত জাহান সেতু, ৩ নাম্বারে তৌফিক এলাহি, ৪ নাম্বারে আরিফ হোসেন, ৫ নাম্বারে সাব্বির, ৬ নাম্বারে হাসানুল হক সাকিম, ৭ নাম্বারে ইশানা চাকমা, ৮ নাম্বারে সুলতান মাহমুদ, ৯ নাম্বারে তানিশা তাসনিম অর্থী, ১০ নাম্বারে এমএসটি হুমায়রা আক্তার। কনগ্রেচুলেশনস তোমাদের। উত্তর হচ্ছে ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। গুরুমণ্ডলের শিলাস্তর ব্যাসল্ট জাতীয়। মনে করো এভাবে মনে রাখবা যে সবার উপরে গ্রানাইট, তারপরেই ব্যাসল্টের শুরু। তো তারপরে গুরুমণ্ডলের প্রথম অংশ সহ ব্যাসল্ট জাতীয়। বুঝতে পারছো? ১৬ নাম্বার, কেন্দ্রমণ্ডলের গঠন উপাদান নিকেল এবং লোহা হওয়ায় ভূবিজ্ঞানীরা এটার নাম দিছে কি? এটা সবাই পারবা। ভূবিজ্ঞানীরা এই মণ্ডলের নাম কি দিছে? প্রশ্নের ভিতরে একটু ওয়ার্ডিং এ ঝামেলা আছে। এটা সবাই পারবা। নিকেল এবং লোহার সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে উত্তর হবে। নিকেল এবং লোহার সংক্ষিপ্ত অংশটাই হচ্ছে উত্তর হয়ে যাবে। তো আশা করি হয়ে গেছে। 5, 4, 3, 2 and 1. ৪০ জনের ভিতরে মাত্র ৪০ জন অ্যান্সার করছো। তোমাদের সামনে যায় নাই নাকি বেশি কম সময় হয়ে গেছে? ২৬ জন রাইট অ্যান্সার দিছো। আমি দেখতে চাই কারা, কারা রাইট অ্যান্সার দিছে। আবারও রিদি, জোস। এই রাজীব দাস অনেকক্ষণ পর চলে আসছে। ২ নম্বরে রাজীব দাস, ৩ নম্বরে সুমনা ইসলাম মিম, ৪ নম্বরে নুসরাত জাহান সেতু, জোস। ৫ নম্বরে ঈশানা চাকমা, ৬ নম্বরে হচ্ছে তাহমিনা আফরিন, ৭ নম্বরে বর্ষা, ৮ নম্বরে নওশীন জাহান সাথী। নওশীনের সাথীও কিন্তু খুব ভালো করতেছে। ৯ নম্বরে সামিহা আহমেদ, ১০ নম্বরে সজীব মুরাল। উত্তর হচ্ছে নিফে, NiFe, নিকেল অ্যান্ড ফেরিক। ১৭ নম্বর, কেন্দ্রমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? কেন্দ্রমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? এইটা যদি অ্যান্সার করতে না পারো তাহলে কিন্তু খবর আছে। গুরুমণ্ডলেরটা আমরা জেনে ফেলছিলাম যে ২৮৮৫ পর্যন্ত। তাহলে এবার হিসাব করো কেন্দ্রমণ্ডল কত পর্যন্ত হবে। আমি ট্রিক্স বলে দিছি, এরপর উত্তর না পারলে খবর আছে। 5, ওই যে ঝাড়ি দিলাম না, কারে সায়েমরে ঝাড়ি দিলাম, তোমাদের কিন্তু ঝাড়ি দিব। এবং ধরে, ধরে গুলশান নিয়ে এসে একটা করে মাইর দিব। ঠিক আছে? ৪৯ জন অ্যান্সার করছে, এর মধ্যে ২৬ জন রাইট অ্যান্সার। অ্যান্সার করার পরিমাণ কিন্তু কমে গেল। অ্যান্সার করতেছো না। এই একটা ছেলে এবার ফার্স্ট হইছে, সেটা হচ্ছে আরিফ বিল্লাহ, রাজীব দাস না আরিফ। এবং সেকেন্ড হইছে, ওরে অনেকক্ষণ পর ২ টা ছেলে ব্যাক টু ব্যাক ফার্স্ট সেকেন্ড আছে। ২ নম্বরে রাজীব দাস, ১ নম্বরে আরিফ বিল্লাহ, ২ নম্বরে রাজীব দাস, ৩ নম্বরে সুমনা ইসলাম মিম, ৪ নম্বরে সানজানা তাসনিম হৃদি একটু এবার পিছনে পড়ে গেছে। বাট সবাই একই সাথে, সময় কিন্তু কম লাগছে সবারই। এরপর আছে সাথী, নওশীন জাহান সাথী, ৬ নম্বরে সামিহা আহমেদ, ৭ নম্বরে নুসরাত জাহান সেতু, ৮ নম্বরে সুবর্ণা, ৯ নম্বরে সজীব মোরল, ১০ নম্বরে অরিন। অনেকক্ষণ পর অরিন রে পাইলাম। উত্তর হচ্ছে কি ২৮৮৫ থেকে বাকিটা ৬৩৭১ পর্যন্ত। আজকের লাস্ট পোল। এরপর এগুলো হচ্ছে এখানে কমেন্ট অন করে দিব, কমেন্টে হবে এরপর আলোচনা। লাস্ট পোল,
গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূ-অভ্যন্তরের কোন দুইটি স্তরকে পৃথক করেছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা কোন দুইটাকে পৃথক করছে? গুটেনবার্গ কোন দুইটাকে আলাদা করছে? এরপরেগুলো তোমরা কমেন্ট অ্যান্সার করবা। এটাই ছিল লাস্ট পোল হিসেবে। এরপরেগুলা কমেন্ট অ্যান্সার করবা। কারণ আমরা হচ্ছে সবগুলো সাজায় রাখতে পারছিলাম না। আজকে আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অনেক কিছু আজকে একটু অগোছালো। আমার আসলে এরকম অগোছালো হয় না কখনো। সব গোছানো থাকে। আজকে একটু ঝামেলায় পড়ছিলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখো। ঠিক আছে? ওকে। লঞ্চ করে দিয়েছি, অ্যান্সার করো। লঞ্চ না করে হাঁটাহাঁটি শুরু করছিলাম। গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা। আজকে YouTube এ আমার একটা পডকাস্ট আসছে। অন্য একটা চ্যানেলে। কয়দিন আগে গেছিলাম যে একটু কথাবার্তা বলছি। ওরা আজকে আপলোড দিছে। বাহ! ভিউ-টিউ হচ্ছে? ওকে। অ্যান্সার করেছো ৭২ জন, ৪২ জন রাইট অ্যান্সার দিছো। তার মানে তোমরা এটা পারছো অনেকেই। ১ নাম্বারে আবার রিদি চলে আজকে রিদি কিন্তু সবচেয়ে বেশি সময় ফার্স্ট হইছে। ২ নাম্বারে বর্ষা, ৩ নাম্বারে মুগ্ধ, ৪ নাম্বারে তাহমিনা আফরিন, ৫ নাম্বারে চৈতি চক্রবর্তী, ৬ নাম্বারে ফাহমিদা ইসলাম, ৭ নাম্বারে ফারহানা আফরিন, ৮ নাম্বারে নিশাত তাসনিম, ৯ নাম্বারে জিনিয়া খাতুন, ১০ নাম্বারে জান্নাত। কনগ্রাচুলেশনস তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের। ঠিক আছে? সঠিক অ্যান্সার হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এইবার আমরা চলে যাব হচ্ছে ডিরেক্টলি কমেন্টে সবাই অ্যান্সার করবা। হুম? ১৯ নাম্বার। তার আগে আমাকে এইটা একটু বলো যে তোমাদের মেয়েরা এত ভালো করলো কেন? ছেলেগুলো কেন হচ্ছে টপে থাকতে পিছায়ে থাকলো এবং টপ 10 এর ভিতরে কেন মেয়েরা হচ্ছে বেশি আগায় গেল? তার মানে মেয়েরা পড়াশোনা করছে, তোমরা পড়াশোনা করতেছো না। বিশ্বাস করো, তোমরা যারা পড়াশোনা করতেছো না, দিন শেষে তোমরা আমাদেরকে দোষ দিবা। বলবে স্যাররা কি পড়াইছে? কিন্তু বিশ্বাস করো ভুলটা হচ্ছে তোমার নিজের। পোলে বেশি ভাল লাগে। আমরা এরপরে সবগুলো পোলই রাখবো। কিন্তু আজকে হচ্ছে না, এখানে একটু ম্যানেজ করে সারতে পারিনি। তাই আর বাকি ৭ টা প্রশ্ন আমরা একটু এমনি অ্যান্সার দেই। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে থাকে? ওরে বাপরে বাপ! অনেকেই অ্যান্সার দিচ্ছ। ১৬.২ ভাগ। অনেকে ৩১.৫ মারতেছিলা। ৩১.৫ না এটা। পৃথিবীর মোট ওজনের এই ৩১.৫ ই তো দেখা যাচ্ছে। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের আচ্ছা, আয়তনের কত পার্সেন্ট? কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ওজনের ৩১.৫ ভাগ। আর গুরুমণ্ডল পৃথিবীর কেন্দ্রমণ্ডল এ মণ্ডল আপেক্ষিক গুরুত্ব এত, কেন্দ্রমণ্ডল চাপ অবস্থান ভেদে এত বা তারও বেশি। পৃথিবীর ওজনের ৩১.৫ ভাগ। আয়তনের কত? এটা হচ্ছে ১৬.২ হবে এটা। ১৬.২? দেখি আমি একটু সার্চ করি, হ্যাঁ? আমি নিজেই এটা বলতে পারতেছি না। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত ভাগ? দেখি এটা উত্তর আসে কিনা? হ্যাঁ, ১৬.২ ভাগ। ঠিক আছে। এটা হচ্ছে এই বইয়ের ভেতরে নাই, অন্য বই থেকে সম্ভবত নেয়া। ১৬.২ রাইট। জোস। ২০ নাম্বার। ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তম্ভকে কি বলে? এই যে এবার আমরা একটু অন্য টপিকে চলে আসছি। অনেকের প্রশ্ন হয়তো অন্য দেয়া নয়তো দেয়াই নাই। তার জন্য আমার অ্যান্সার গুলা ভুল হয়েছে। অপর্ষা নাকি অপ্সরা? এখন কি করব ভাইয়া? ভাইয়া এইজন্যই বলছি যে কমপক্ষে ২ টা বই তোমাদের সাথে থাকতে হবে। নইলে কিন্তু তথ্যে পিছায়ে পড়বা। ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্টকে বলা হয় হচ্ছে পাহাড় না পর্বত? পাহাড় না পর্বত?
পর্বত, পাহাড় লেখা যাবে না। পাহাড় তো হচ্ছে অতি উচ্চ না, পাহাড় হচ্ছে অল্প উচ্চ। যেটা মাত্র ৬০০ মিটারের মধ্যে। ৬০০ মিটারের কম। অতি উচ্চ মানে কি ৬০০ মিটারের বেশি। আর যেহেতু খাড়া ঢাল বলছে, খাড়া ঢাল মানে এটা পর্বত হবে। পর্বত, জোস। পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ কোনটা? অন্যতম বৃহত্তম বদ্বীপ। পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ কোনটা বলো? মেয়েরা কিন্তু আজকে খুব ভালো করছে। এই যে দেখো পোল না পায় অনেকে এখন চলে গেছে। বলছে যে পোল শেষ, আমরা এবার বিদায় নেই। মোয়াজ্জেম স্যারের বইয়ে অনেক বেশি তথ্য আছে। এটা পড়লেই 90% কভার হয়ে যায়। ইয়েস, সহজ। বাংলাদেশ। পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। ২২ নম্বর, বায়ু দ্বারা তাড়িত ধূলিকণা নির্দিষ্ট স্থানে সঞ্চিত হওয়ার ফলে কোথায় লোয়েস সমভূমির সৃষ্টি হয়? লোয়েস সমভূমি মানে বায়ু দ্বারা ধূলিবালি একখানে যায় জমা হইতে 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 একটা সমভূমি হয়ে যায়। এটা কোথায় হয়? কোথায় হয়েছে বলো? এটা কোথায় হয়েছে? কোথায় হয়েছে? অনেকেই বি অ্যান্সার করতেছো, কেউ ডি, কেউ এ। এই আগের প্রশ্নে অ্যান্সার করতেছো অনেকে। অনেকে সাহারা বলেছো। দেখি উত্তর। উত্তর হচ্ছে চীনের হুয়াংহো। আসলে কি চীনের হুয়াংহো? দেখি। এটা কিন্তু ভুল হইতে পারে। আমি কিন্তু শিওর না। ক্ষয়জাত সমভূমি তরঙ্গ লোয়েস সমভূমি, তাই না? লোয়েস সমভূমি দেখি আগে। লুয়েস সমভূমি পায়ে গেছি। হ্যাঁ। হুয়াংহো নদীর উপত্যকায় বহুদূর পর্যন্ত বিস্তৃত গোবি মরুভূমি মৃত্তিকা সঞ্চিত হয়ে লুয়েস সমভূমি গঠিত হয়েছে। মিসিসিপি অববাহিকা। তার মানে চীনের হুয়াংহো নামক জায়গায় গোবি মরুভূমির জায়গাতে হচ্ছে এই লুয়েস সমভূমি গঠিত হয়েছে। জোস, নওশিন, রাইট অ্যান্সার। চীনের হুয়াংহো কোন ধরনের সমভূমি? হাই। এটা একটু আগে দেখলাম, আবার চলে আসছে। এটা হচ্ছে লুয়েস সমভূমি। ২৪ নম্বর, ভূমি থেকে উঁচু বিস্তীর্ণ ভূমিকে কি বলে? ভূমি থেকে উঁচু বিস্তীর্ণ ভূমি, বিস্তীর্ণ কি বলে? খাড়া ঢাল কিন্তু বলে নাই। উঁচু এবং বিস্তীর্ণ, উঁচু এবং বিস্তীর্ণ। খাড়া ঢালের কথা বলে নাই, বলছে উঁচু এবং বিস্তীর্ণ। সো এটা হবে, ঠিক ধরেছো, সবাই পারতেছো এটা। পাহাড় না, মালভূমি। মালভূমি। লাস্ট ওয়ান। সোহান সিলেট ভ্রমণে বিভিন্ন ধরনের খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপ দেখতে পেল। খাড়া ঢাল যেগুলোর উচ্চতা ১০০০ মিটারের নিচে। সোহানের দেখা শিলাস্তূপগুলো কি নামে পরিচিত? এই প্রশ্ন উত্তর করতে হলে আমাদের মনে রাখতে হবে গেছে কোথায়? সিলেটে। সিলেটের পাহাড়ের উচ্চতা কতটুকু? খুব বেশি না, এবং খাড়া ঢাল আছে। যারা তোমরা পর্বত বলতেছো তারা কিন্তু ভুল করতেছো। খাড়া ঢাল ঠিক আছে, বাট উচ্চতা কত বলছে? ১০০০-এর নিচে। আর আমাদের জায়গার কথা বলে দিচ্ছে সিলেট। সিলেটের পর্বতের উচ্চতা ২৪৪ মিটার গড় উচ্চতা। তার মানে এটা হবে পাহাড়। এইবার বলো, আজকে একটা জমজমাট ক্লাস হইলো, এবং আজকের ক্লাসে আমি দেখলাম মেয়েরা ভালো আগায় গেছে। টপ 10 এর ভিতরে সব সময় ৭ জন ৮ জন করে মেয়ে ছিল, ছেলে ছিল হাতে গোনা ২-৩টা। আমার মনে আছে ১৮টা প্রশ্নের ভিতরে টপ পজিশনে মাত্র ৩ বার ছেলেরা আসতে পারছে, আর বাকি সব সময় টপ পজিশনে আসছিল মেয়েরা। সৃজিতা সরকার একটু দুঃখ প্রকাশ করে কি বলছে দেখি। ভাইয়া, আপনাদের পুলে সমস্যা, আমি আর দিব না। আমার এখানে পুল এসে সারতে পারে না, আগেই কেটে। ও আচ্ছা। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি যে কারো কাছে পুলটা একটু দেরিতে যায়। আচ্ছা, দেরিতে যাওয়ার সমাধান আছে কোনো, নুরুল্লাহ? এটা হচ্ছে নেট ইস্যু, বুঝছো? তোমার নেট যদি একটু স্লো থাকে বা তুমি এসব কারণে তোমার এখানে হয়তো একটু দেরিতে যাচ্ছে, বাট তোমাকে আমরা বললাম যে হ্যাঁ তোমার এটলিস্ট হয়েছে, মেনে নিলাম। আচ্ছা, তুমি এর পরের দিন কি করবা জানো? পোল যখন থেকে আমরা শুরু করব ঠিক ওই সময় তুমি ক্লাস থেকে বের হয়ে যাবা, গিয়ে আবার জয়েন করবা। তাহলে দেখবা যে তোমার লেটেন্সিটা কমে যাবে একটু। ভাই, এমসিকিউ ক্লাসগুলো খুব ভালো লাগে। এক চ্যাপ্টার থেকে ২টা এমসিকিউ ক্লাস নেওয়া যায় না? হায়! একটা নিতে তো আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। ২টা নেব, আবার তো সিকিউ নেয়া লাগে। তো শুধু তো আমরা এমসিকিউ নেই না, সিকিউটাও নেই, তাই না?
এত আগায় গেল কেমনে জানতে চায়? ভাইয়া এত আগায় গেল কেমনে জানতে চায়? হ্যাঁ, মেয়েরা কেমনে আগায় গেল এইটা নিয়ে হচ্ছে আমরা একটা স্টাডি করতে পারি। ঠিক আছে? তোমরা মেয়েরা যারা আগায় গেছো, তোমরা আসলে কিভাবে পড়াশোনা করছো? এইটা তুমি নেক্সট ক্লাসে আমার সাথে শেয়ার করবা। ওইটা আমরা সবার সাথে শেয়ার করে দিব। তারপর আমরা ছেলে-মেয়ে সবাই মিলে আগায় যাবো। ঠিক আছে? ভাইয়া আমার কয়েকবার নেট প্রবলেম হইছে আর আমি আ পিছায় গেছি। নওশীন তুমি যথেষ্ট ভালো করছো। আমি দেখছি তুমি টপ 5 এর ভেতর অনেকবারই ছিলা। তো সমস্যা নাই ২-১ বার একটু পিছাইতে পারো। নিশাত তাসনিম তুমিও ভালো করছো। বাট তারপরেও হচ্ছে তোমার মাঝে, মাঝে দেরিতে আসে। এটা আসলে কিছু করার নাই। ঠিক আছে? মানে আমাদের তো আসলে এগুলো মাইনে নিতে হবে। অনলাইনে ক্লাস করতে পারতেছো বাসায় বসে এটাই তো অনেক বড় কিছু। ধীরে, ধীরে আমাদের নেট একদম ফাস্ট হয়ে যাবে। আমরা বিদেশের মতো হয়ে যাব তখন আমরাও করে ফেলতে পারব। আমেনা ভালো করছো আজকে। একটু আগে দেই কিন্তু হয় না। মনে হয় আমার কাছে একটু দেরিতে আসে। আচ্ছা, আচ্ছা সজীব মুরল। হ্যাঁ, তুমি তারপরেও টপ 10 এ কয়েকবার ছিলা। টপ 10 এ কয়েকবার ছিলা। যাই হোক আমি জানি যারা, যারা হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছো তোমরা প্রত্যেকেই তোমরা তোমার কাছে যাওয়ার সাথে, সাথেই অ্যান্সার দিছো। বাট কখনো, কখনো তোমার কাছে যাইতেই দেরি হয়ে গেছে। তাই না? এটা হচ্ছে একটা কাহিনী। রাজীব দাস বলছে কি বলছে? মেয়েদের কাজ নেই শুধু পড়াশোনা করে। এইটা কোনো কথা? পড়াশোনা করাও একটা কাজ। তোমার কি কাজ আমার বলো তো রাজীব দাস? টুটু করে ঘুরে বেড়ানো তোমার কাজ, হ্যাঁ? তোমার টুটু করে ঘুরে বেড়ানোর কাজ বাদ দিয়ে দাও। পড়াশোনায় মনোযোগ দাও। এসব উল্টাপাল্টা ফালতু কথা বলা যাবে না। মেয়েরা বাসায় অনেক কাজ করে। বাবা-মাকে অনেক হেল্প করে। এই যে ধরো ঘর পরিষ্কার রাখা, টেবিল গোছানো, কাপড়-চোপড় গোছানো বা মাকে রান্নায় হেল্প করা, তরকারি করতে হেল্প করা, মানে তরকারি কাটতে হেল্প করা। প্রচুর কাজ করে। এরপরেও পড়াশোনা করে। আর তোমরা পারতেছ না কেন, হ্যাঁ? আসমা শিকদার বলছে, "ভাইয়া কোন জিকের জন্য কোনটা?" তুমি বলছো টেনশন নিও না। জিকের জন্য আমাদের নিজেদেরই বই আছে। শিখর বই আছে। একেবারে টপ কোয়ালিটির বই আছে। সো তোমাদের ঐখান থেকেই কিনতে বলব নে। এখন তুমি আপাতত কি করবা জানো আসমা? সবার যে উদ্দেশ্যে বলি যেহেতু তোমাদের বিশ্ববিদ্যালয়ের টার্গেট, এখন থেকে ২-৩ টা অভ্যাস করে নাও। একটা অভ্যাস হচ্ছে পত্রিকা পড়া। ১ এই পত্রিকা কিভাবে পড়তে পারো? অনলাইন অথবা অফলাইন। যেকোনোভাবে তুমি পত্রিকা পড়ার অভ্যাস করে নাও। ঠিক আছে? এর পাশাপাশি তুমি চাইলে সাম্প্রতিক বিষয় জানার জন্য মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারো। এই ২ টা পড়লেই তোমার সব কভার হয়ে যাচ্ছে রে পাগলা। সেই সাথে তুমি আরেকটা কাজ করবা, ভোকাবুলারি শিখবা। ভোকাবুলারি। আর নিজের বইগুলো হচ্ছে এই যে ধরো অর্থনীতি বই, পৌরনীতি বই, ইতিহাস বই, ভূগোল বই টু দ্য পয়েন্ট এ পড়বা। যদি তোমরা যদি কেউ এখানে ইতিহাস না নিয়ে থাকো, আমি বলব ইতিহাসের একটা বই বাজার থেকে কালেক্ট করবা। এবং ইতিহাস বইটা তোমরা মজার ছলে পড়তে শুরু করবা। কেন বলতেছি এই কথা? ইতিহাস বইটা প্রপারলি পড়া থাকলে তুমি অ্যাডমিশনে 30% এমনিতে আগায় গেলা। ভূগোল বইটা ভালো করে পড়া থাকলে টু দ্য পয়েন্ট তুমি অ্যাডমিশনে ২ টাই মিলে 50% আগায় গেলা। ঠিক আছে? আমি কি বলছি? পত্রিকা পড়বা, ইতিহাস বইটা পড়বা। কোন ইতিহাস বই? এসএসসি, এইচএসসি ২ টাই। এইগুলা পড়বা পরীক্ষায় পাসের মতো করে না। জাস্ট নিয়ে যে অধ্যায়টা ভালো লাগবে দেখে, দেখে পড়বা। দেখবা তোমার সাধারণ জ্ঞান এমনিই কভার হয়ে গেছে। পারবা এটা করতে? পারবা? সজীব বলছে, "ভাইয়া আপনি ছেলেদের হয়ে কথা বলেন।" ছেলেদের হয়ে কথা কেমনে বলবো? আমি তো কারো সাথে ২ নাম্বারি করতে পারব না। যারা যেমন করেছে আমি তেমনই বলব। আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর। সমাজকর্ম কোন লেখকের বই ভালো হবে তা জানাবেন। ঠিক আছে। আমি হিরণদার সাথে কথা বলে তোমাদের জানায় দিচ্ছি। রাজীবদার বলছে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবো? ওহ নাইস! তোমাদের তাহলে ভিডিওটা আমি দেখায় দিচ্ছি। এখানে যাওয়া যাবে না? কই, কই? এটারে মিনিমাইজ করে কোথায়? আচ্ছা গুগলে গেলেই তো হবে। এতে যাবো? সৃজনশীল প্রশ্ন কেমনে লিখবা? ভিডিওটা আমি বের করে দিচ্ছি। এই ভিডিওটা দেখলেই তুমি সব বুঝে ফেলবা যে কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয়। আমি একটা ভিডিও কিন্তু বানায় রাখছি। ও আগেই শিখে লিখলাম কেন? লিখবো YouTube। তুমি এইভাবে YouTube এ যাবা। YOU তারপরে YouTube।
আমরা ইউটিউবে ঢুকলাম। রাজীব দাস একটু ভালো করে খেয়াল করো। ইউটিউবে যাবা। ইউটিউবে গিয়ে তুমি সার্চ দিবা হচ্ছে শিখো। কি সার্চ দিবা? শিখো লিখে সার্চ দিলে তুমি শিখোর ইউটিউব চ্যানেল পেয়ে যাবা এবং সাথে সাথেই যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাথে সাথে আগে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলা। সাবস্ক্রাইব করার পরে তুমি এই ভিডিও সেকশনে যাবা। আরেকটু উপরে উঠাবা, পপুলার সেকশনে যাবা। আরেক ধাপ উঠাইলেই দেখবা এইখানে আমার লালের পিছনে আমার লাল উপর আমার একটা ছবি আছে। এই ছবিটার যে ভিডিওটা যে সৃজনশীলে বেশি নম্বর পাওয়ার বেস্ট টেকনিক, এই ভিডিওটার প্রথম 18 মিনিট আমি একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেইটা পরিপূর্ণভাবে ব্যাখ্যা করেছি। জাস্ট এই একটা ভিডিও দেখলে তুমি সৃজনশীল প্রশ্ন লেখা শিখে ফেলবা। 100% শিখে ফেলবা বলে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক। এই ভিডিওটা দেখে একটা রিভিউ দিবা আমাদের শিখবো গ্রুপে। যে এই ভিডিওটা দেখে ব্যাপক উপকার পাইছি। রিভিউ দিবা একটা। আমি দেখতে চাই যে কারা, কারা দেখছো। এবং নেক্সট ক্লাসে আমি বলবো কারা, কারা এটা দেখছো, কারা, কারা দেখো নাই। প্রত্যেকে দেখবা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ এখানে আমাদের প্রচুর গাইডলাইন ভিডিও যায়। সেগুলো তোমরা দেখে নিবা। ঠিক আছে? এইটা দেখলেই তোমার আর কোনো প্রবলেম থাকবে না সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে। সো এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। এই যে খুরশেদ দেখেছে, কেমন লাগছে বলো তো একটু খুরশেদ? দাঁড়াও। যারা দেখেছো তারা বলো, উপকার পাইছো না? খুরশেদ একটু বলো তো। ব্যাকরণের বই কি কিনবো একটু জানা। ব্যাকরণের একটা এনসিটিভির বই বাজারে পাওয়া যায়, চিকন। ওই বইটা কিনে নিবা। কোন কলেজ থেকে পড়েছেন? আমার কলেজ ছিল মধুপুর শহীদ স্মৃতি কলেজ। এটা হচ্ছে মধুপুর টাঙ্গাইল। ঠিক আছে? এই যারা, যারা ওই ভিডিও দেখছিলে ভালো লাগছিল না? সুমাইয়া আক্তার বলেছে ভালো লেগেছে। ওকে। আর কেউ দেখছো? খুরশেদ দেখছিলা। গিফট দিবেন না আমাদের? তোমাদের কি গিফট টিফট দেওয়া হয় নাই? আচ্ছা। সমাজকর্মের জন্য বই। ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে 100% জানাবো সমাজকর্মের জন্য কোনটা। এই যে খুরশেদ বলছে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। সৃজনশীল প্রশ্ন কেমনে লিখতে হয় একটা ভিডিও দেখলেই এনাফ। একটা ভিডিও দেখলেই এনাফ। ঠিক আছে? সবাই দেখে নিবা। এই যে ফাহমিদা দেখে ফেলছে। অনেকেই দেখছে। থ্যাংক ইউ সো মাচ। বাই।